গল্পটি আরও ভালোভাবে উপভোগ করার জন্য হেডফোন ব্যবহার করুন। বইটি সত্য পত্রভারতী বুকস প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। নমস্কার, আজ আমরা একত্রিত হয়েছি শুধু গল্পের জন্য। আপনারা যদি এখনও শুধু গল্পের জন্যকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে শিগগিরই করে ফেলুন। আসছে নতুন নতুন চমক। আজ আপনাদের জন্য রয়েছে যোগুমামা টুকলুর রহস্য অ্যাডভেঞ্চার কাহিনী। আপনারা ইতিমধ্যে যোগুমামা সিজন 1 সিরিজের প্রথম গল্প হাট শুনে ফেলেছেন। না শুনে থাকলে এই গল্পটি শুনে ওটি শুনে নেবেন। ডেসক্রিপশনে লিংক পেয়ে যাবেন আর পাবেন আই বাটনে। ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের এক উজ্জ্বল নক্ষত্র। জন্ম 30শে অক্টোবর 1958 কলকাতায়। তার সাহিত্যকর্ম শুরু হয় দীনেশচন্দ্র চট্টোপাধ্যায় সম্পাদিত কিশোর ভারতী পত্রিকার মাধ্যমে। লেখক মূলত রহস্য, কল্পবিজ্ঞান এবং ইতিহাস নির্ভর সাহিত্যের জন্য পরিচিত। কিশোর ভারতী ছাড়া নবকল্লোল, শুকতারা, আজকাল, প্রতিদিন প্রভৃতি পত্রিকায় গল্প লিখেছেন প্রচুর। তাঁর সৃষ্ট গোয়েন্দা বিজ্ঞানী চরিত্র যোগুমামা ইতিমধ্যে পাঠককুলের কাছে বহুল জনপ্রিয়। আজ তারই লেখা যোগুমামা সিরিজের দ্বিতীয় গল্প নিয়ে এসেছি আপনাদের জন্য। পত্রভারতী বুকস প্রাইভেট লিমিটেডকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই উদ্যোগে পাশে থাকার জন্য। আজকের গল্পটি আমরা নিয়েছি যোগুমামা সমগ্র 1 এই বইটি থেকে। গল্পটি প্রথম প্রকাশিত হয় শারদিয়া কিশোর ভারতী 1986-তে। শুরু হচ্ছে আজকের গল্প, ত্রিদীপ কুমার চট্টোপাধ্যায় রচিত ছায়ামূর্তি। সেই ভোর থেকে বৃষ্টি, কখনো টিপটিপ, কখনো মুষলধারে। আকাশে জমাট মেঘ। কদিন কি গরমটাই না পড়েছিল। সামনে বই খাতা খোলাই আছে। এমন দিনে কি পড়তে ইচ্ছে করে? বৃষ্টি ভেজা রবিবারের সকাল, তার উপরে বাড়িতে যোগুমামা সশরীরে বর্তমান। হ্যাঁ, আমার মামা বিখ্যাত বৈজ্ঞানিক জগবন্ধু মুখোপাধ্যায় এখন মাসখানেকের ছুটি কাটাচ্ছেন আমাদেরই বাড়িতে। গল্প শোনার সুযোগ কি সহজে মেলে? পিকলুটা ইঁটুলির মতো সারাক্ষণ সেটে আছে মামার সঙ্গে। আর আমি পুজোর ছুটির পরেই টেস্ট। টেলিফোন বেজে উঠল। হ্যালো। ওপার থেকে ভেসে এলো আমেরিকান অ্যাকসেন্টের মহিলার কণ্ঠ। ক্যান আই স্পিক টু ডক্টর মুখার্জি? মামা, তোমার ফোন। মামা খাটের উপরে একটা গন্ধমাদন সাইজের বই পড়ছিলেন। পাশে পিকলু চোখ বুজে মহানন্দে আঙুল চুষছে। পাক্কা 10 বছর বয়স হলো, এখনো বদ অভ্যাস গেল না। মিনিট দুয়েকের টেলিফোনের কথাবার্তা হলো। তারপরে মামা বললেন, নে চটপট রেডি হয়ে নে, বেরোবো। এখন হেড অফিসের পারমিশন? মা বাধা দিলেন না, শুধু বললেন, এই জল ঝড়ের মধ্যে বেরোবি? সে আর কি করা যাবে, কাল ভোর 6টাতে ক্লারার দিল্লির ফ্লাইট, নইলে দেখা হবে না তো, বেরোতেই হবে। ক্লারা কে? ওই আমার এক বান্ধবী। গত বছর লন্ডনে বিজ্ঞান সম্মেলনে ক্লারা অ্যান্ডারসনের সঙ্গে আলাপ হয়। ভারী খোলামেলা স্বভাব, তাড়াতাড়ি বন্ধুত্ব হয়ে গিয়েছিল। মাত্র 32 বছর বয়স। এর মধ্যেই বায়োকেমিস্ট্রিতে কয়েকটা উল্লেখযোগ্য কাজ করেছে। এসো এসো, 1 বছর পর দেখা। গ্র্যান্ড হোটেলের সুসজ্জিত সুইটে আমাদের সাদর অভ্যর্থনা জানালেন ক্লারা অ্যান্ডারসন। বললেন, কিন্তু এই ইয়াং বয়কে তো ঠিক। অর্ণব ভট্টাচার্য, আমার নেফিউ।
তা কি ব্যাপার ম্যাডাম? হঠাৎ কলকাতায়? হেই, কর্তার ইচ্ছে কর্ম। আচ্ছা, কিরকম? আমি বলছি। এবারে মুখ খুললেন শ্রী অ্যান্ডারসন। চৌকো মুখ, ঝোপড়া গোপ, ব্যাকব্রাশ করা কাঁচা পাকা চুল, রোল্ড গোল্ডের হাই পাওয়ার চশমা, সব মিলিয়ে বেশ রাশবাড়ি চেহারা। বললেন, আমি দু একটা মাল্টি ন্যাশনাল কোম্পানির সঙ্গে যুক্ত, তারই একটা ডিরেক্টর বোর্ডের মিটিং পড়েছে দিল্লিতে। তা ক্লারা ধরে বসলো ও আসবে। কি করি, লাইফ পার্টনার। হংকং হয়ে দিল্লি যাবার পথে কলকাতায় জাস্ট একদিনের হল্ট। তা আপনার এই কোম্পানির কাজকর্মটা ঠিক কি? বিভিন্ন ধরনের অ্যালয় থেকে ইঞ্জিনিয়ারিং গুডস তৈরি করা। নিজের কাঁধ বাড়িয়ে দিলেন অ্যান্ডারসন। তার হাতের কোড়ে আঙুলটি জোড়া। টমাস অ্যান্ডারসন, ডিরেক্টর, মেট ক্যাফে অ্যালয় ইন্ডিয়া লিমিটেড। তলায় গোটা 12 দেশের নাম, তার মধ্যে রয়েছে এশিয়ার হংকং, সিঙ্গাপুর, ইরাক, পাকিস্তান এবং ভারত। ক্লারার কোলে মিষ্টি দেখতে একটা ডল পুতুল। তার গায়ে হাত বুলোতে বুলোতে ক্লারা হেসে বলল, আচ্ছা জগাবন্ডু, তুমি বলো, এসব কোম্পানিগুলোকে কি তোমাদের দেশে অ্যালাউ করা উচিত? যোগুমামা কফিতে চুমুক দিতে গিয়েও থতমতো খেয়ে গেলেন। তিনি কিছু বলার আগেই শ্রী অ্যান্ডারসন কপালে কৃত্রিম করাঘাত করলেন। ও মাই গড, আবার ক্লারা তুমি? সেম অ্যালিগেশন। আরে ভাই, আমাদের কোম্পানির কাজ স্রেফ অ্যালয় বানানো। ও তো লোক দেখানো। ক্লারা মুখ টিপে হেসে বললেন, জগাবন্ডু, তুমি কি বলো, ভোপাল অ্যাক্সিডেন্টের পর কোনো মাল্টিন্যাশনাল কোম্পানিকে কি তোমাদের দেশে ঢুকতে দেওয়া উচিত? না না, তুমি কিন্তু শুধু শুধু ওনার লেগ পুল করছো ক্লারা, মানে জাস্ট ফর নাথিং। আর তাছাড়া তোমার আমার বলায় কি আসে যায় বলো? আমাদের গভর্নমেন্ট পলিসি যদি যাকে 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 ওসব ছাড়ো। আর তোমার গবেষণা কেমন চলছে বলো? এই চলছে, রিসেন্টলি অ্যাটম নিয়ে কিছু পড়াশোনা করছি। তোমার কি খবর? আমি ওই অ্যাজ ইউজুয়াল। আর এই সরকারি বিজ্ঞানীর কি আর গবেষণার খুব একটা ফুরসত মেলে? এই তার মধ্যেই ফাঁক ফোঁকড়ে এটা সেটা, যাকে যাকে বাদ দাও। তা তোমরা কি দিল্লি থেকে অন্য কোথাও যাচ্ছ? শোনো, এক কাজ করবে, পারলে কাশ্মীরটা একটু ঘুরে যেও। হেভেন অন আর্থ। দেখি। দলপুতুলকে আদর করতে করতে ক্লারা বললেন, কর্তার সময় পাওয়া নিয়ে কথা। বাড়ির দরজায় পা দিতে দিতে 1টার ঘন্টা বাজল। বাবা বেরিয়ে এলেন। যাক, ফিরেছ। এই মিনিট 15 আগেই দিল্লি থেকে তোমার টেলিফোন এসেছিল। ভদ্রলোক একটা ফোন নম্বর দিয়েছেন, তুমি না পেলে উনি আবার ফোন করবেন বিকেল 5টার পরে। বললেন কি বেশ বিশেষ জরুরি দরকার, দেখো গিয়ে। নাম টাম বললেন কিছু? কি শাম পট্টনায়ক। ফোনে খুব ডিস্টারবেন্স হচ্ছিল, পুরো নামটা বুঝতে পারিনি। পট্টনায়ক মানে সত্য সাধন পট্টনায়ক? সঙ্গে সঙ্গে আমার মনে পড়ে গেল গতবারের সেই ঘটনাটা। তখনই আলাপ হয়েছিল মামার পুরনো বন্ধু পট্টনায়ক আঙ্কেলের সঙ্গে। চমৎকার লোক। মামার কাছে শুনেছি পর পর কয়েকটা প্রমোশন পেয়ে উনি এখন সিবিআইয়ের ইন্সপেক্টর জেনারেল। ওর ফোন কি? তাহলে কোথাও কি কিছু গুরুতর ঘটেছে? দেওয়াল ঘড়িতে ঢং ঢং করে 5টা বাজল। সারাটা দুপুর চেষ্টা করেও ফোন মেলেনি। আমি ধস্তাধস্তি করে চলেছি জ্যামিতির প্রবলেম নিয়ে। মা ডাকলেন, টুকলু, টুকলু, মামাকে নিয়ে আয়, চা হয়ে গেছে। ঠিক তখনই আবার বেজে উঠল টেলিফোন। মামা ধরলেন। হ্যালো, ইয়েস স্পিকিং। স্ট্রেঞ্জ? ইমিডিয়েটলি? হোয়াট? অ্যাক্সিডেন্ট? অফকোর্স। এরকম পরপর কয়েকটা বিস্ময়বোধ আর জিজ্ঞাসাবাচক শব্দ। আমি এইদিকে দারুণ কৌতূহলে ছটফট করছি। নিশ্চয়ই গুরুতর গন্ডগোল। কিরে, তোদের চা যে শরবত হয়ে গেল।
দিল্লি থেকে পট্টনায়কের ফোন। কদিন যে আরাম করবো তার উপায় নেই। তোর পিতলপা গুটিয়ে এখন ছুটতে হবে। বলিস কি? কোথায়? একেবারে ভারতের উত্তরের প্রত্যন্ত দেশ লাদাখে। লাদাখ? ব্যাপারটা কি? ফোনে যেটুকু বুঝলাম, সেখানে উদ্ভট সব কাণ্ড কারখানা ঘটছে নাকি। এই লাদাখের গ্রামবাসীরা গাঁ ছেড়ে পালিয়ে এসেছে জ্যান্ত দেবদেবী দেখে। মিলিটারি ট্রাক খাদে পড়েছে, সব মারা গেছে। একমাত্র জীবিত জওয়ান আনবিলিভেবল জবানবন্দি দিয়েছে। সে কি গো, কবে যাচ্ছ? যাচ্ছ না? বল যাচ্ছি। তা তোর পরীক্ষার তো যথেষ্ট দেরি আছে। চ, কদিন ঘুরে এলে মনটা তাজা হয়ে যাবে। ঠিক মেকআপ করে নিতে পারবি। পারবি না? শুনছো? ব্যাপারটা কোন দিকে ঘুরছে বুঝতে পেরে মা কাতর কণ্ঠে বললেন, দেখো না যোগু কি বলছে। শুনে কি করব? বাবা যে কখন আমাদের পেছনে এসে দাঁড়িয়েছেন খেয়ালই করিনি। হেসে বললেন, বাধা দিয়ে লাভ হবে না, যোগু তোমার ছেলেকে নেবেই। আর দেখেছো তো গিন্নি, যেখানে গোয়েন্দা ফেল সেখানে তোমার ভাইয়ের খেল। হ্যাঁ, এই যে অনন্তবাবু, বেল্টটা খুলে এবার আরাম করে বসুন। যোগু মামা আলতো টোকা দিলেন অনন্তবাবুকে। দাড়ি গোফের ফাঁক দিয়ে সামান্য হাসলেন ভদ্রলোক। তারপরে ফের ঝুঁকে পড়লেন জানলার দিকে। এবার আমি খোঁচা দিয়ে বললাম, ও অনন্তবাবু, এখনই সিট বেল্ট বাঁধার দরকার নেই, নামার সময় বাঁধবেন। অনন্তবাবু ঘাড় ঘুরিয়ে একগাল হাসলেন। কি হলোটা কি? জব বাবা, কানে কিছু ঢুকলে তো। অনন্ত সরকেল দুটো কর্ণকুহরেই মোক্ষম তুলো ঠাসা। এই জন্য অবশ্যই যোগু মামাই দায়ী। দমদম এয়ারপোর্টে উনি অনন্ত সরকেলকে পই পই করে বুঝিয়েছেন যে প্লেনে চড়ার নিয়মবিধি। আমাদের বোয়িং 707 এখন উড়ে চলেছে মেঘরাজ্যের অনেকখানি ওপর দিয়ে। চকচকে নীল আকাশ, ঠিক নিচেই সূর্যের আলোয় রঙিন মেঘের বিছানা। এই যাত্রায় অন্তত সরখেলের সঙ্গ নেওয়াটা অনেকটা কাকতালীয়ভাবেই হয়ে গেল। গতকাল আমি যখন মালপত্র গোছাচ্ছি, মামা ইন্ডিয়ান এয়ারলাইন্সে ফোন করার চেষ্টা করছেন, ঠিক সেই সময় আমাদের বাড়িতে হঠাৎ অনন্ত সরখেলের আবির্ভাব। এই প্রথম রাঁচির পরে দ্বিতীয়বার ওর সঙ্গে দেখা হলো। এসে যেই শুনেছেন আমরা আবার অভিযানে বেরোচ্ছি, ব্যাস কচ্ছপের কামড় মেরে ঝুলে পড়লেন। নাছোড় বান্দা, মামা যত তাকে বোঝান, আরে ঠিক আছে ঠিক আছে, এর পরে যখন যাব আপনাকে খবর দেব। উনি তত বলেন, এবারই নিয়ে চলুন স্যার, পরের ব্যাপার পরে। একটু দয়া করুন স্যার, দেখবেন স্যার কোনো ঝামেলা করবো না। এইসব কেসে স্যার লোকবল বড় বল, কাশ্মীর লাদাখ স্যার। মামার রাজি হওয়া ছাড়া আর গত্যন্তর ছিল না। মামার কনুয়ের গুঁতো খেয়ে বর্তমানে ফিরে এলাম। চাপা স্বরে মামা বললেন, টুকলু, ওই দেখ। কি? আরে ওই যে, তাকা। সামনের অন্যদিকের সারিতে কোনাকুনি বসা লোকটি শান্তভাবে বসে, দুটি হাত কোলের উপরে, বছর 35 বয়স, পাতলা চুল পেতে আঁচড়ানো। এটা দেখবার কি আছে? হ্যাঁ, লোকটার পাশে একটা অপেক্ষাকৃত কম বয়সী যুবক, বুদ্ধিদীপ্ত চেহারা। দুজনেই উইন্ডো দিয়ে বাইরের দিকে তাকিয়ে। মামা আবার বললেন, কি কিছু বুঝলি? না। কি? থাক, বুঝিসনি যখন তখন বুঝে আর দরকার নেই। এই সময় আমার মাথার উপরে সতর্কতা লেখা অক্ষরগুলো জ্বলে উঠল। মাইক্রোফোনে গম গম করে উঠল মহিলা কণ্ঠ। Ladies and gentlemen, we're going to be starting our descent shortly. Please fasten your seatbelts. Flight attendants, prepare the cabin for landing.
ঝকঝকে সাজানো ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। ঘেরাটোপ ডিঙিয়ে লাউঞ্জে পা রাখতেই পরিচিত কণ্ঠস্বর। হ্যালো ডক্টর মুখার্জি। হাই অর্ণব। সত্য সাধন পাটনায়ক সোফায় ছড়িয়ে বসে আছেন। আমরা তিনজন সামনের সোফায় বসলাম। মামা অনন্তবাবুর সাথে পরিচয় করিয়ে দিলেন। বললেন, এই এনাকে চিনতে পেরেছেন? রাঁচির কাণ্ডের শেষ দৃশ্যে যার হৃদয় গতকাল হঠাৎ হাজির হয়ে এমনভাবে ঝুলে পড়লেন যে ওনাকে বাদ দিলে আমার ঠ্যাং দুটোকেও রেখে আসতে হতো। কি ব্যাপার বলুন তো? বেশ তো দিদির কাছে ছুটি কাটাচ্ছিলাম, তা তো আর আমার কপালে নেই। তো কি ব্যাপারটা কি? পাটনায়কের মুখখানা করুণ হয়ে উঠল। তিনি বললেন, বিশ্বাস করুন ডক্টর মুখার্জি, যেসব কাণ্ড ঘটেছে বা ঘটে যাচ্ছে অবিশ্বাস্য, অসম্ভব। আমরা অনেক চেষ্টা করেছি, আসল রহস্যটা ভেদ করতে পারিনি। এদিকে এতজন জওয়ান মারা গেল, বাধ্য হয়ে আরে আরে দূর মশাই, ঠাট্টাও বোঝেন না। জাগে ছাড়ুন। এখন সংক্ষেপে বলুন তো কি হয়েছে মূলত ব্যাপারটা, সংক্ষেপে বলুন। আমি জাস্ট ছুঁয়ে যাচ্ছি, ডিটেলস ওখানে গিয়ে নিজের কানে শুনবেন। দাঁড়ান, কফি বলি। অনুচ্চ কণ্ঠে পাটনায়ক বলতে শুরু করলেন, প্রথমে ব্যাপারটায় কেউ আমল দেয়নি। ধরে নিয়েছিলাম নিরক্ষর পাহাড়ি মানুষদের চোখের ভুল বা ওরকম কিছু হবে। তারপর যখন জওয়ানদের ট্রাক খাদে পড়লো এবং একমাত্র বেঁচে যাওয়া সৈনিক আজগুবি সব ঘটনা গড়গড় করে বলল, তখন আর বসে থাকা গেল না। আর আমি ভেবে দেখলাম এ কর্ম আমার একার পক্ষে সম্ভব নয়। জায়গাটা লাদাখের রাজধানী লেহ থেকে বেশ খানিকটা উত্তরে, সীমান্তের কাছে। মাইলের পর মাইল বরফ আর পাহাড়ের মাঝে একমাত্র জনবসতি মিংথুলা গ্রাম। মাত্র কয়েক ঘর বাসিন্দা। মাস তিনেক আগে হেডকোয়ার্টারে বসে রিপোর্টে পেলাম গাঁ খালি করে গ্রামবাসীরা সব লেহতে চলে এসেছে। ভাবলাম কি এমন হলো? দায়িত্বশীল একজন ইন্সপেক্টর পাঠালাম। সে গিয়ে তাদের সঙ্গে কথা বলে যে সংবাদ নিয়ে এলো তা একেবারেই অবিশ্বাস্য। আচ্ছা, কি সংবাদ শুনি? গ্রামে কিছুকাল ধরে নাকি সব দেব দেবী মহাপুরুষরা আবির্ভূত হচ্ছেন। বুদ্ধ, শিব, ব্রহ্মা, এনারা সব যখন তখন যাকে বলে এদের আবির্ভাব ঘটছে। কিছুক্ষণ ধরে নানান বাণী দেন। সবশেষে সকলেই বলেন মানুষ যেভাবে হিমালয়ের মধ্যে ঢুকে পড়েছে তাতে তাদের বাসস্থান আর থাকছে না। মানুষের এই উৎপাতে এরা সব চলে এসেছেন এই লাদাখে। এখানেই ওরা থাকতে চান। তাদের অনুরোধ আদিবাসীরা যেন গ্রাম ছেড়ে চলে যায়। হোয়াট? ইম্পসিবল? আচ্ছা আচ্ছা, তারপর আর কি, হ্যালুসিনেশন ভেবে আমরা তখনও নিষ্ক্রিয়। কদিন পরেই খবর পেলাম ওই গাঁয়েরই কাছাকাছি জায়গায় জওয়ানদের ট্রাক খাদে পড়েছে। লেহর হাসপাতালে বেঁচে যাওয়া একমাত্র জওয়ান জানালো হঠাৎ নাকি এক পাল হিংস্র বাঘ সিংহ পাহাড়ের আড়াল থেকে বেরিয়ে এসে লাফিয়ে পড়েছিল তাদের ট্রাকের সামনে। আচমকা তাদের দেখে দিশেহারা ড্রাইভার মাথা ঠিক রাখতে পারে না। ভাগ্যক্রমে ওই ছেলেটি একমাত্র বেঁচে যায়, ট্রাক থেকে ছিটকে পড়ে। এক মিনিট। অনন্তবাবু হঠাৎ ছটফট করতে করতে এগিয়ে যান কফির কাউন্টারের দিকে। প্লিজ টেল মি, তাহলে ওয়ার কিয়া? ওয়েটারটি হতভম্ব। তাহলে জায়গা। অনন্তবাবু পা নেড়ে বোঝাবার চেষ্টা করছেন। পাশেই এক যুবক দাঁড়িয়েছিল। তিনি পরিষ্কার বাংলায় বললেন, কি চাইছেন বলুন তো? অনন্তবাবু হাতে স্বর্গ পেলেন, মুখ কুঁচকে বললেন, ধুর মশাই, বাথরুমে যাব, তলপেট ফেটে যাচ্ছে, ছাতুর কিচ্ছু বোঝে না এরা। ওদিকে একটা লেডিজ আছে, অন্যটা জেন্টস, দেখে ঢুকবেন। থ্যাংক ইউ। করতে করতে অনন্ত সরখেল দ্রুতভাবে ঢুকে গেলেন।
যুবক এগিয়ে এলেন আমাদের দিকে। সকালের প্লেনে ইনি বসেছিলেন মামার দেখানো ভদ্রলোকের পাশে। নমস্কার, আপনারা কি শ্রীনগরের ফ্লাইট ধরবেন? হ্যাঁ, সেরকমই তো ইচ্ছে। আপনি? আমার ওখানেই রুটি রুজি, হোটেল চালাই, পিওর বাঙালি খানা। ছুটিতে কলকাতায় এসেছিলাম। এই যে এইটা হলো আমাদের কার্ড। যদি দয়া করে পায়ের ধুলো দেন তাহলে খুবই খুশি হব। কার্ডে ছাপা স্বপন বিশ্বাস হোটেল মেঘালয়, ডাল লেক, শ্রীনগর। এর মধ্যে টাউলে থেকে তৃপ্তির হাসি হেসে বেরিয়ে পড়েছেন অনন্ত সরখেল। এসেই আমার কানে কানে বললেন, একবার ঘুরে এলে পারতে, যা সব সিস্টেম না, ইচ্ছে করছিল এখানেই শুয়ে পড়ি। হ্যাঁ, তারপর যে কথা হচ্ছিল পট্টনায়ক, আপনি নিজে গিয়েছিলেন ওই গ্রামে? না, আগেই বলেছি আমার লিমিটেশন আমি জানি। লেহ থেকে রিপোর্ট পেয়ে বুঝলাম এই রহস্য উদ্ধার আমার অসাধ্য। তবে হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্ট থেকে গোয়েন্দাদের একটি দল পাঠানো হয়েছিল মিংথুলায়। তারাও কোনো মাথামুন্ডু বোঝেনি। মিংথুলা গ্রামের পাশে একটা বহু পুরনো গুম্ফা আছে। ওখানকার লামারা অবশ্য এখনো আছেন। তারা কিন্তু এসব কিছু দেখেননি। ট্রাক দুর্ঘটনার দিন শুধু মানুষের আর্তনাদ শুনে বেরিয়ে এসে দেখেন ট্রাকটি গড়িয়ে পড়ছে খাদ বেয়ে। আমাদের কফি পর্ব শেষ। ফ্লাইটের গেটের দিকে এগোতে এগোতে পট্টনায়ক বললেন, গভর্নমেন্টও কেসটা নিয়ে অসম্ভব ওরিড। কারণ ঘটনাস্থলটা এমন জায়গায় যার একদিকে গা ঘেঁষে পাকিস্তানের দখলে আজাদ কাশ্মীর, অন্যদিকে আকসাই চীন। আফগানিস্তান আর সোভিয়েত বর্ডারও খুব দূরে নয়। শ্রীনগর এয়ারপোর্টের বাইরে আমরা এসে দাঁড়িয়েছি ট্যাক্সি ধরবার জন্য। এখান থেকে যতটুকু দেখা যাচ্ছে ভূস্বর্গকে, তাতেই রোমাঞ্চিত হয়ে উঠছি। আরে ডাক্তার মুখার্জি না? যোগু মামার কাঁধে ভারী হাতের চাপড়, বাজখাই গলা, এক শিখ ভদ্রলোক, হাসি মুখে দাঁড়িয়ে, বয়স 5-এর কোঠায়, মুখে দাড়ি আর পাগড়ি ছাড়া, কানে মাকড়ি, চোখে নীল গগলস। আন্তরিক গলায় বললেন, চিনতে পারছেন? মামা হাসি মুখে বললেন, কি যে বলেন, আপনাকে ভোলা যায়? কেমন আছেন? ভালো। তা এখানে বেড়াতে? না, ঠিক বেড়ানো নয়, একটু কাজও আছে, ওই গবেষণার ব্যাপারে আর কি। এই এখান থেকে কিছু দূরে একটা চমৎকার গবেষণার স্পট পেয়েছি। আমিও যাচ্ছি ভ্যালিডি আর একটু ইন্টেরিয়ারে গবেষণার ব্যাপারে। দাঁড়ান, আলাপ করিয়ে দিই। ভদ্রলোক একটু দূরে দাঁড়ানো হোতকা কালো আর একটি লোককে ডাকলেন। ইনি মিস্টার লুথরা, আমার ফিনান্সিয়ার। আচ্ছা আচ্ছা আচ্ছা, নমস্কার নমস্কার। তা ভালোই হলো, একই জায়গায় কাজ, মাঝে মাঝে দেখাও হয়ে যেতে পারে। হ্যাঁ, ভদ্রলোক এগিয়ে এলেন। ইনি কে মামা? আগে তো কখনো। ডেঞ্জারাস লোক। লন্ডন বিজ্ঞান সম্মেলনে ভারতীয় হয়েও এই গুরুবচন সিং ও তার চালা চামুন্ডারা আমাকে বেকায়দায় ফেলার নানান চেষ্টা করেছিল। প্রমাণ করতে চেষ্টা করেছিল যে আমার রিসার্চ বেসলেস। দুদিক বরফে ঢাকা পর্বতমালা আকাশ ছুঁয়েছে। লম্বা লম্বা ফার পাইনেরা মাথা দোলাচ্ছে শনশন হাওয়ায়। মাঝে মধ্যে 2-1টা আপেলের বন, গাঢ় সবুজের মাঝে কমলা ছোপ। আমাদের এয়ার কন্ডিশন বাস ছুটে চলেছে লেহ শহরের দিকে। কালকের দিনটা কাটিয়েছি শ্রীনগরে, ওই স্বপন বিশ্বাসের মেঘালয়ে। ছেলেটা যথেষ্ট যত্ন আত্তি করেছে। আজ সকালে হোটেল ছাড়বার সময় ওকে দেখিনি, শুনলাম নাকি ভোরেই বেরিয়ে গেছে। কালকের দিন কেটেছে খুব তাড়াহুড়োর মধ্যে। লাদাখের দুরন্ত ঠান্ডার হাত থেকে বাঁচতে কিছু পশমি জামা কাপড় কিনেছি। এই ফাঁকে আমি আর অনন্তবাবু আবার পেহেলগাঁও ঘুরে এসেছি। কাল থেকে একটা কথা মাথার মধ্যে ঘুরছিল,
মামাকে বলেই ফেললাম, আজাদ কাশ্মীর কোথায় মামা? এখানেই। পাকিস্তান এই রাজ্যের পশ্চিমে প্রায় অর্ধেকটা দখল করে বসে আছে সেই 1947 থেকে। চীন আবার এই রাজ্যের লাদাখ জেলার পূব দিকে খানিকটা ঢুকে বসে আছে, বুঝতে পারলি? 1962 যুদ্ধের সময় চীনা ফৌজ ওই অবধি এসে থেমে যায়, আর তারপর বলে যে ওই অংশটা ইতিহাস অনুযায়ী নাকি তিব্বতেরই অংশ। কিন্তু পাকিস্তান যে 1947 থেকে দখল করে বসে আছে, তা ভারত পুনরুদ্ধার করছে না কেন? তাছাড়া ম্যাপে কাশ্মীরের যে সীমানা দেখি আমরা, সেটা কি ওই অংশগুলো বাদ দিয়ে? আচ্ছা দাঁড়া, এক এক করে বলি। ভারতের মানচিত্রে পুরোটাই দেখানো হয় জম্মু কাশ্মীরের সীমারেখা। আসলে তা না থাকলেও দেখানো হয়, কারণ এই জবরদখল ভারত মেনে নেয়নি। আর ভারত কেন পুনরুদ্ধার করছে না সেটা বুঝতে গেলে পুরনো ইতিহাসটুকু জানতে হবে। আচ্ছা সংক্ষেপে বলছি, শোন। ব্রিটিশ যখন দেশ টুকরো করে স্বাধীনতা দিল, সেই সময় দিল তার শেষ শয়তানি চাল। যাওয়ার আগে বলে গেল যে ভারতে যে কটি করদ রাজ্য আছে, তাদের রাজাদের ইচ্ছে অনুযায়ী তারা ভারত বা পাকিস্তান যে কোনো রাষ্ট্রে যোগ দিতে পারে। তো সাদা মনে দেখলে মনে হবে যে মানে কত ভালো, রাজাদের সুযোগ দেওয়া হচ্ছে, ওপর থেকে কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না। কিন্তু আসল উদ্দেশ্যটা দেশভাগের অসংখ্য সমস্যার সঙ্গে আরো এমন একটা সমস্যার বীজ পুঁতে দেওয়া, যাতে দুটো নতুন স্বাধীন দেশ নিজেদের মধ্যে শত্রুতা চালিয়ে যায় ভবিষ্যতে। সবচেয়ে বড় গোলমালটা পাকালেন মহারাজা হরি সিং। তিনি তখন জম্মু কাশ্মীরের রাজা। মানে উনি দনমন করতে লাগলেন, বুঝতে পারলি? দনমন করতে লাগলেন ওই নতুন ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে শ্রীনগরের সড়ক পথে যোগাযোগ তখন নেই। তো লাহোর হয়ে শ্রীনগরের রাস্তা পড়ে গেছে পাকিস্তানে। তো পাকিস্তান দেখলো সুবর্ণ সুযোগ। ভূস্বর্গ কাশ্মীরের উপর তাদের লোভ সেই প্রথম থেকে। আর তাছাড়া ওখানে বাসিন্দাদের মধ্যে মুসলমান মানুষের সংখ্যা বেশি। সুতরাং কাশ্মীর উপত্যকায় নিঃশব্দে ঢুকে এলো পাকিস্তানি গুপ্তচর। তারপর হঠাৎ 47 অক্টোবরে কাশ্মীরের ভিতরে ঢুকে পড়ল পাক ফৌজ, উত্তর দক্ষিণ বেয়ে। মহারাজা হরি সিং ততক্ষণে বুঝতে পেরেছেন তার হাল। জরুরি SOS পাঠালেন দিল্লিতে। সড়ক পথে কোনো যোগাযোগ নেই, বিমানই ভরসা। কিন্তু তাতে কি এসে যায়? সেই সময় সেই সময় দেখা গেল দেশপ্রেমে উদ্বুদ্ধ আমাদের জওয়ানদের লড়াই। ঝাঁকে ঝাঁকে বিমান থেকে নামছে তারা, আর ঝড়ের বেগে ঝাঁপিয়ে পড়ছে হানাদারদের ওপর। চলল মারাত্মক যুদ্ধ। জোর কদমে ভারতীয় বাহিনী এগিয়ে চলল। পরিস্থিতি দ্রুত বদলে গেল। পাকিস্তান দেখলো, এ কি রে বাবা, যা পেয়েছি সবটাই যে হাতছাড়া হয়ে যাবে। রাষ্ট্রপুঞ্জে তাদের করুণ আবেদন গেল। আর সঙ্গে সঙ্গে কি আশ্চর্য, বুঝতে পারলি? ব্রিটেন আমেরিকার বশমবদ রাষ্ট্রপুঞ্জে ফতোয়া দিল যে থামাও যুদ্ধ। ব্যাস, বাধ্য হয়ে থেমে গেল ভারতীয় বাহিনী। দাঁড়িয়ে গেল যুদ্ধবিরতির সীমা বরাবর। মানে সত্যি বলতে ওইটাই এখন সীমানা, যাকে বলা হয় নিয়ন্ত্রণ রেখা বা লাইন অফ কন্ট্রোল। কিন্তু মামা, রাষ্ট্রপুঞ্জ এরকম আদেশ দিল কেন? এ তো ঘোর অন্যায়। অন্যায়? হ্যাঁ, অন্যায় তো বটেই। আসলে কি জানিস টুকলু, ব্রিটেন আমেরিকা সবসময় চায় যে ভারত পাক বিরোধ জিয়ে থাকুক। দেশ দুটো নিজেদের মধ্যে মারামারি করে পঙ্গু হয়ে থাকবে, কোনো উন্নতি হবে না। আর তার ফলস্বরূপ ব্রিটেন আমেরিকা ঢেলে এদেরকে তাদের মাল বেচবে, অস্ত্র বেচবে। কি লাভ বলতো? স্যার সোনমার্গ। অনন্তবাবুর কথায় দেখলাম বাস এসে থেমেছে সামান্য কিছু দোকানপাট, রেস্তোরাঁ দিয়ে সাজানো একটা ফাঁকা জায়গায়। অদ্ভুত সুন্দর জায়গা সোনমার্গ। একটু রুক্ষ, কিন্তু নিসর্গের কোনো তুলনা হয় না।
যেদিকেই তাকাই বরফে ঢাকা আকাশস্পর্শী হিমালয়ের শিখর। একটু দূরে সিন্ধুর এক শাখা কলকল শব্দে নেচে চলেছে পাথরের ফাঁক বেয়ে। কাশ্মীরে আসার পর থেকেই দেখছি অনন্তবাবুর মধ্যে একটা ভাব এসে গেছে। কখনো মামাকে আবেগের সঙ্গে বলছেন, স্যার জন্ম আমার সার্থক। কখনো বেসুরো গলায় গেয়ে উঠছেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে। আপনি একটা কাজ করুন অনন্তবাবু, লাদাখে জলের কিন্তু খুব ক্রাইসিস। আপনি বরং ওয়াটার বটলগুলোয় পিওর জল ভরে নিয়ে আসুন। যান। নিশ্চয়ই স্যার। কে টুকলু যাবে নাকি? আমি না বলাতে একটু মনক্ষুণ্ণ হলেও নিজের আনন্দেই ঊর্ধ্ব গগনে বাজে মাদল, নিম্নে উতলা ধরণীতল, চল রে চল রে চল রে চল গাইতে গাইতে চলে গেলেন নদীর দিকে। আমরা চায়ের দোকানে এসে বসেছি। মামা বললেন, আজ তো কার্গিলে হল্ট, তাই তো? হ্যাঁ। ওহ, সো টিডিয়াস জার্নি। লেহ পৌঁছতে পৌঁছতে কাল বিকেল। ওর যে প্লেনে এলে। ভেরি সরি পট্টনায়ক, ভেরি সরি। আই এম জাস্ট হেল্পলেস। আপনি দেখলেন তো যে ভাগ্নের সড়ক ভ্রমণের ইচ্ছে, সঙ্গে আবার ওই বুড়ো পাগলও। মামা, ও মামা, দেখো দেখো। উত্তেজনায় মামার শার্ট টেনে ধরেছি। মামা গম্ভীর হয়ে গেলেন, বললেন, সিংরা নামছে ওই বাসটা থেকে। আরে 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 আরে, ওদের পেছনে আমাদের স্বপন বিশ্বাস না? টুকলু টুকলু, তুই এক কাজ কর, যাতো যাতো চট করে দেখে আয় ওই বাসটার সামনে কি লেখা আছে। যা 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 দেখে আয়। বাসের সামনে লেখা শ্রীনগর লেহ। আশ্চর্য ব্যাপার, তার মানে গুরুবচন এবং লুথরাও এবং এমনকি স্বপন বিশ্বাসও চলেছে লেহতে। ব্যাপার কি? মামা শুনে চুপ করে গেলেন। হঠাৎ সবাই হকচকিয়ে গেল পরিচিত চিৎকারে। ফের ফের পিছে পিছে আসতা হ্যায়, বলতা নেই তোমকো নেই বলেগা। দেখি দুহাতে কাঁধে গোটা ছয়েক জলের বোতল ঝুলিয়ে অনন্তবাবু লম্বা লম্বা পা ফেলে আসছেন। পেছনে পেছনে গুটি গুটি স্থানে আসছে বেশ কিছু স্থানীয় কিশোর। কাতরভাবে কি যেন বলছে, আর সঙ্গে সঙ্গে অনন্ত সরখেল তেতে উঠছেন। আরে কি হলো কি অনন্তবাবু? আর বলবেন না স্যার। অনন্তবাবু রীতিমতো বিরক্তি গলায় বললেন, কোন দেশে যে এসে পড়লুম জানি না। নদীর ধারে দাঁড়িয়েছিলাম, বোতল দেখিয়ে জল ভরে দিতে বললুম, সেটা ঠিক বুঝলো। বোতল নিয়ে যেই ফিরেছি অমনি জামাই দেয় টান। আরে যত বলি কি ততই এক কথা, নাম। আর আমিও স্যার অনন্ত সরকেল, সবার কাছে হুটহাট নিজের নাম বলি কখনো? হ্যাঁ স্যার বলুন, অচেনা লোকজনের কাছে বলা কি উচিত? তা আমার নাম জেনে। দাঁড়ান 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 দাঁড়ান, দেখছি আমি দেখছি। ক্যা ভাই? ক্যা মাংতা? ছেলেটা সালাম ঠুকলো। বাবু ইনাম। শুনলেন তো? তিরিং করে উঠলেন অনন্ত সরখেল। দূর মশাই, আরে ও তো বকশিস চাইছে। রাঁচিতে একদিন কাটিয়েও মানে রাজভাষায় আপনি দেখছি একেবারে দিগ্গজ। স্যার আমাদের ওখানে স্যার দেহাতি হিন্দি, এদের সব উর্দু টান, বুঝি না বাবু। কার্গিলে এসে পৌঁছাবার আগেই সূর্য চলে গেছে পাহাড়ের ওপারে। আবজা আধার নামার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়েছে শীত। হরি বাস, কি শীত! শরীর অসাড় হয়ে আসছে। দুটো পুল ওভারের ওপরে উইন্ডচিটার চাপিয়েও কেঁপে কেঁপে উঠছি। রাতে নাকি মাইনাসে নেমে যায় তাপমাত্রা। ছোট শহর কার্গিল, কাছাকাছির মধ্যে বাজার, বসতি, হোটেল, বাসগমটি, কিন্তু সামরিক দিক দিয়ে প্রচণ্ডভাবে গুরুত্বপূর্ণ। সব সময় মিলিটারি কনভয় টহল দিচ্ছে রাস্তাঘাটে। মামা বললেন, খাদের ওপারেই হলো পাক সীমান্ত, আজাদ কাশ্মীর। পথে উল্লেখযোগ্য তেমন কিছু ঘটল না। জানলা দিয়ে প্রকৃতি দেখতে দেখতে কখনো সখনো বাসের ভেতরে তাকিয়েছি। প্রায় প্রতিবারই দেখেছি মামা কাত হয়ে এক দৃষ্টে দেখছেন দুই লামা বা বৌদ্ধ ভিক্ষুককে। ঢোলা আলখাল্লায় তাদের পা থেকে মাথা পর্যন্ত ঢাকা, কাঁধে বড় বোচকা। একজনের কোলের উপরে একটা মূর্তি, বোধহয় বুদ্ধ মূর্তিই হবে।
বাস থেকে নামার পরে তাদের আর দেখতে পাইনি। ব্যালকনিতে দাঁড়িয়ে আছি। সামনেই লেহ শহর, লাদাখের রাজধানী। রাতের ঘুম ভেঙে ধীরে ধীরে জেগে উঠছে। কুয়াশার চাদর ফুঁড়ে প্রথম সূর্যের গোলাপি রং মেখে যাচ্ছে কাঠের বাড়িটা, চোতন, গুম্ফা, দূরের পর্বত শিখরে। একটা দুটো লোক চলাচল করছে নিস্তব্ধ পথ বেয়ে। এমন পবিত্র সুন্দর জায়গায় কি শুরু হয়েছে? চটপট চটপট, পটনায়ক এসে পড়বেন, চটপট কর। আধ ঘন্টার মধ্যে ব্রেকফাস্ট, বাথরুম সব সেরে তৈরি। বেরোবার মুখেই রেস্ট হাউসের কর্মী গোলাম নবীর সাথে দেখা। মামা বললেন, এই যে শোনো ভাই, দুপুরের দিকে একটু থেকো তুমি, কেমন? আর অনন্তবাবু ঘুমোচ্ছেন, একটু জাস্ট খেয়াল রেখো, কেমন? হাসপাতালের কেবিনের সামনে কড়া পাহারা। বাইরে সোফায় মিলিটারি অফিসার অভ্যর্থনা জানালেন। আসুন। ভদ্রলোকের নাম মেজর পঙ্কজ মুক্তান। দুর্ঘটনার কবলে পড়া সৈনিকেরা ওর অধীনস্থ এক ব্যাটালিয়ন। সর্বাঙ্গে ব্যান্ডেজ। যুবকটি হেলান দিয়ে শুয়েছিল। বছর 26 বয়স। মুক্তান হিন্দিতে বললেন, প্রকাশ, এরা তোমার কাছ থেকে ঘটনাটা ডিটেলসে শুনতে এসেছেন। গভর্নমেন্টের লোক, যেমন যেমন ঘটেছিল বলে দাও। প্রকাশের মুখে মুহূর্তে দেখা দিল ভয়ের ছায়া। বলল, আপনারা বিশ্বাস করবেন স্যার? না না, কেন বিশ্বাস করব না? নিশ্চয়ই করবো। ওয়াই নট? কি হয়েছে জানেন? প্রকাশের কথা বিশেষ কেউ বিশ্বাস করছে না। বলছে নিশ্চয়ই ওরা নেশাভাং করেছিল, কি দেখতে কি দেখেছে। প্রকাশ, তুমি নিশ্চিন্তে বলো। প্রকাশ সব বুঝল। পটনায়ককে ইশারা করতেই উনি টেপ রেকর্ডার অন করলেন। প্রকাশ আস্তে আস্তে বলতে লাগলো, লেহ শহরে আমাদের হেডকোয়ার্টার। প্রতি সপ্তাহে উত্তর সীমান্ত থেকে এক দল জওয়ান নিয়ে আমাদের ট্রাক আসে। এখানে জওয়ানরা কয়েকদিন আনন্দ ফুর্তি করে ফ্রেশ হয়ে নেয়। ট্রাক আবার ফিরে যায় সীমান্তে রসদার জওয়ান নিয়ে। তা লেহতে কয়েকদিন কাটিয়ে আমরা সেদিন ফিরছি বর্ডারে। ভোর ভোর একটু আগেই রওনা হয়েছি, যাতে সকাল সকাল পৌঁছতে পারি। সবাই খুব মুডে ছিলাম। হই হুল্লো, গান বাজনা চলছে খুব। পথে একটাই জনবসতি পড়ে, আর সব শুনশান। গ্রামটার কাছে যখন পৌঁছই তখন বেলা 11টা। শনশন করে হাওয়া দিচ্ছিল, রোদ্দুরে চারিদিক ঝকঝকে। হঠাৎ আমাদের একজন সঙ্গী চেঁচিয়ে ওঠে, আরে থামো থামো, দেখো তো ওরা কারা। ওই গাঁয়ের পাশে একটা প্রাচীন তিব্বতী গুম্ফা আছে। বাইনোকুলারে চোখ লাগিয়ে দেখি কয়েকজন অচেনা মানুষ ঘোরাঘুরি করছে গুম্ফাটার আশেপাশে। ওরা কারা? আগে তো দেখিনি। ট্রাক থামিয়ে নেমে পড়লাম আমরা। 2 পা এগিয়েছি কি এগোইনি, চারিদিক কাঁপিয়ে ভয়ঙ্কর জান্তব্য গর্জন। ঘুরে তাকিয়ে আতঙ্কে শিউরে উঠেছিলাম। কি দেখছি? দুদিকে পাহাড় বেয়ে ঝড়ের বেগে নেমে আসছে শয়ে শয়ে বাঘ, সিংহ, আর আসছে আমাদেরই দিকে। বাঘ সিংহ এই পর্বতে এলো কিভাবে? এখন আমাদের কয়েক বন্ধু দ্রুত রিভলভার দিয়ে ফায়ারও করেছে, কিন্তু আশ্চর্য, একটা গুলিও ওদের গায়ে লাগেনি। আতঙ্কে আমরা তখন দিশেহারা ছুটে গেলাম ট্রাকের দিকে। কিন্তু ততক্ষণে ওই হিংস্র জন্তুগুলো ঘিরে ধরেছে আমাদের চারিদিক দিয়ে। সামনে পেছনে ওরা হুঙ্কার ছাড়ছে, লাফ মারছে। কি ভয়ানক! বলতে বলতে প্রকাশের চোখ খুলে গেছে। দু চোখে শুধু ভয় আর আতঙ্ক। তোরা পানি। ঢকঢক করে জল খেয়ে একটু ধাতস্থ হলো। তারপরে দীর্ঘশ্বাস ফেলে বলল, ব্যাস, তারপরে? হ্যাঁ, তারপরে আমাদের ড্রাইভার অন্ধের মতো ট্রাক চালিয়ে দিল সামনের দিকে। আমি শুধু বুঝতে পারি ট্রাক পাল্টি খাচ্ছে খাদে। কখন যে লাফ মেরেছি আমি জানি না। আমার সত্যি বলতে আমার আর কিছু মনে নেই।
ওকে আমরা সেন্সলেস অবস্থায় উদ্ধার করি। খাদের ঢালে একটা পাথর আঁকড়ে পড়েছিল। বর্ডার থেকে লেট নাইটে যখন ওয়ার্ল্ডলেসে এনকোয়ারি এলো তখন রিজার্ভ ব্যাটালিয়ন নিয়ে বেরিয়ে পড়ি। কেবিন থেকে বেরিয়ে করিডোর দিয়ে আমরা হাঁটছি। মেজর বললেন, ঘটনাটা পুরো আজগুবি, তাই না? কিন্তু একটা সত্যি তো আছে। কি সেটা? জানতেই হবে ডক্টর মুখার্জি। পট্টনায়ক আমায় সব জানিয়েছেন আপনার সম্পর্কে। আপনি পারবেন, প্লিজ। মামা জবাব না দিয়ে ঘাড় নাড়লেন। জিপে বসে পট্টনায়ক বললেন, ডক্টর মুখার্জি কিছু আঁচ করতে পারছেন? এক মিনিট পট্টনায়ক, একটু গাড়িটা থামান তো। স্টপ দ্য কার। মামা প্রায় ছুটে ঢুকে গেলেন সামনের বাজারের সরু গলিতে। আরে ক্লারা, কি ব্যাপার? তোমরা কবে এলে? হ্যালো জাগাবেন্ডু, অর্ণব। ক্লারা হাততালি দিয়ে উঠল। হোয়াট আ সারপ্রাইজ! তোমরাও এখানে? আমরা তো আজই এলাম। শ্রীনগরের একটি লোক এখানে আসার প্রপোজাল দিল। সাহেব তো রাজি হচ্ছিল না, কিন্তু এখন নিজেই এসে বলছে ওয়ান্ডারফুল প্লেস। টমাস অ্যান্ডারসন হেসে বললেন, ডক্টর মুখার্জি আপনিও কি বেড়াতে? না, ওসব কি আর কপালে আছে মশাই। মামা পট্টনায়ককে দেখিয়ে বললেন, এই যে ইনি একটা সায়েন্টিফিক ইন্ডাস্ট্রি করতে চান। তার প্রজেক্ট তৈরি করা, স্পট ঠিক করা, এই সব ব্যাপারেই হঠাৎ চলে আসা। তা আপনারা কদিন আছেন তো? কদিন আর কোথায়, এই তো কালই ব্যাক করছি। তোমরা কি আজকে ফ্রি আছো? সন্ধ্যের পর আমরা রেস্ট হাউসে উঠেছি, চলে এসো, আড্ডা দেওয়া যাবে। ড্রাগন আর ভয়ঙ্কর দর্শন সব কাল্পনিক প্রাণীদের মুখ এমব্রয়ডারি করা লম্বা লম্বা কার্পেট আর চোপ্পা পোশাক ঝুলছে। লাদাখি হ্যান্ডক্রাফটসের বেশ বড় দোকান। আমরা চারজনে বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছি। গোলাম নবী ভেতরে ঢুকেছে। অনন্তবাবু মাঝে মাঝে কার্পেটগুলো টিপে টিপে দেখছেন আর ভেতরে উঁকি ঝুঁকি মারছেন। হঠাৎ বললেন, স্যার ড্রাগন তো শুনেছি চীন তিব্বতের পেটেন্ট, এখানেও রয়েছে দেখছি, যেন মিনি তিব্বত। হ্যাঁ, ঠিকই বলেছেন। লাদাখ ঐতিহাসিক দিক দিয়েও তিব্বতের খুব ঘনিষ্ঠ। এখানকার স্থাপত্য, সংস্কৃতি, শিল্প সবই তিব্বতী। এমনকি লাদাখি ভাষা, যাকে সরকারিভাবে বলা হয় বধিক, তাও আসলে হলো গো তিব্বতী। এই সময় গোলাম নবী বেরিয়ে এলো। সব আসুন। কাল কথা প্রসঙ্গেও বলেছিল ওর চেনা জানা একটি ছেলে মেংথোলার বাসিন্দা পালিয়ে এসেছে। সেই ছেলেটির সঙ্গে দেখা করতেই আসা। ছায়া ছায়া অন্ধকার দোকানঘর। এখন দুপুর, বিশেষ খদ্দের নেই। গোলাম পরিচয় করালো সংহাবির সঙ্গে। বলল, সাহেবরা তোমার গাঁয়ের ব্যাপারে জানতে চান, সরকারি লোক। চেনে কি করবেন? লড়বেন দেবতার সঙ্গে? হ্যাঁ, বিরক্ত হাসি দেখা দিল সংহাবির মুখে। বলল, কালকেও এক সাহেব এসেছিল ওই ব্যাপার সম্বন্ধে জানতে। কোথা থেকে খবর পেয়েছে আমি ওই গাঁয়ের ছেলে, সব শুনে উনিও বললেন ব্যবস্থা করবেন। আরও বললেন এসবের কথা আমি যেন আর কাউকে না বলি। আচ্ছা, তাই নাকি? কিরকম দেখতে বলো তো সেই সাহেবকে? মাথায় পাগড়ি ছিল, মুখে দাড়ি গোফ আর চোখে কালো চশমা, লম্বা চওড়া চেহারা। মামাতে আমাতে মুখ চাচাই হয়ে গেল। মামা গোলামকে বললেন, গোলাম, তুমি ওকে বুঝিয়ে বলো যে ওর কোনো চিন্তা নেই। আমাদের কাছ থেকে কথা পাঁচকান হবে না। লেট ইস স্পিক এভরিথিং ইন ডিটেইলস। গোলাম নবী অনেক জোর জার করার পরে সাংঘবি বলতে রাজি হলো। আগে থেকে আমাদের মোটামুটি সব জানাই ছিল, তবে দুটো নতুন ব্যাপার জানা গেল। প্রথম, দেবতা বা মহাত্মারা গাঁয়ের মানুষদের থেকে বেশ কিছুটা তফাৎ রেখে আবির্ভূত হতেন। এই সময় অতি উৎসাহে বা ভক্তিতে কোনো গ্রামবাসী যদি এগিয়েও যেত, তবুও তাদের খুব কাছে যাওয়া যেত না। যতই এগোনো যাক, তারা যেন এক জায়গায় দাঁড়িয়ে অথচ সরে সরে যাচ্ছেন। এক অতি উৎসাহী ছেলে একবার অমন এগোতে এগোতে নাকি খাদের পাশে পর্যন্ত চলে গিয়েছিল।
আর একটু এগুলি শেষ, তখন নাকি দৈববাণীও শোনা গেছিল যে দেবতাদের অত সহজে ছোঁয়া যায় না। দ্বিতীয়, সাংঘাবিদের গায়ের পাশেই যে বহু প্রাচীন তাম্বু গুম্ফা আছে, তাতে এখনও জনাতিনেক লামা রয়ে গেছেন। এইসব আশ্চর্য ঘটনার ব্যাখ্যা পেতে তারা সবাই গিয়েছিল তাদের কাছে, কিন্তু কোনো সদুত্তর পায়নি। সাংঘাবির সঙ্গে আলোচনা যখন শেষ পর্যায়ে, তখন হঠাৎ ধড়াম করে শব্দ এবং অনন্তবাবুর পরিত্রাহী চিৎকার। অনন্ত সরকেল এতক্ষণে আপন মনে দোকানের মধ্যেই ঘুরে ফিরে দেখছিলেন। হকচকিয়ে ছুটে গিয়ে দেখি একটা কার্পেটের উপরে চিট হয়ে পড়ে অনন্ত সরকেল করছেন। বললেন, ইস, এমন জোরে ল্যাং মারলো শয়তানটা। ল্যাং মারলো মানে? কি মারলো? অন্ধকারে মুখ দেখতে পাইনি, অনেকক্ষণ ধরে লক্ষ্য করছিল, এক কোণে ঘাপটি মেরে দাঁড়িয়ে আপনাদের কথা শুনছিল। আমি গিয়ে সোজাসুজি চার্জ করতেই বলে কিনা আপনার কি। ব্যাস, আমিও সঙ্গে সঙ্গে জাপটে ধরেছি, কিন্তু বেটা যন্তর জিনিস, ল্যাং মেরে পালিয়ে গেল। জোর লাগলো। মেজর মুক্তার নিজেই স্টিয়ারিংয়ে বসেছেন, পাশে যোগু মামা এবং পাট্টানায়ক, পেছনে অনন্ত সরকেল, আমি এবং দুজন সশস্ত্র সৈনিক চলেছি মিংথুলা গায়ের দিকে। আজ ঠিক বেরোবার মুখেই আচমকা এক দুঃসংবাদ এসে ধাক্কা দিল। ওলটপালট হয়ে গেছে সব। কালকে যার সাথে দেখা করেছিলাম মিংথুলা গায়ের সেই সাংঘবী নিরুদ্দেশ। আজকে সকালে গোলাম নবী গেছিল তাকে ডেকে আনতে। ঠিক ছিল সাংঘাবী যাবে আমাদের সঙ্গে, কিন্তু ঘণ্টা দেড়েক পরে গোলাম ফিরল বিমূঢ় মুখ নিয়ে। হাতে তার পাকানো একখণ্ড তুলোটো কাগজ। কাগজটা পাওয়া গেছে সাংঘবী বাসার দরজার সামনে। তাতে লাদাখিতে লেখা ছিল, পবিত্র কিছু দর্শন করলে যেমন অতি পুণ্য হয়, নাস্তিকদের কাছে তা বর্ণনা করলে তেমনই ভয়ঙ্কর পাপ হয়। আকস্মিক এই ধাক্কা আমাদেরও বিহ্বল করে দিয়েছে। কাগজটা উল্টে পাল্টে দেখতে দেখতে মামা শুধু বিড়বিড় করছেন, এভরিওয়্যার, সর্বত্র সর্বত্র ছড়িয়ে আছে। রাইট 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 রাইট। আমাদের আরো সতর্ক হতে হবে, আরো 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 মোর কশাস। গোলাম নবী ভয়ার্ত গলায় বলেছিল, আমার কি হবে সাব? মামা তাকে, আহা কি আশ্চর্য, তোমার কি ভয়? তুমি তো ও গায়ের নও, তাহলে আর ভয় কি? কিছু হয়নি ইত্যাদি ভরসা দিলেও সে যে তেমন আশ্বস্ত হয়নি, সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে। গতকাল সন্ধে কিন্তু কেটেছিল চমৎকার। অ্যান্ডারসনরা এসেছিলেন, আড্ডা দিয়ে তারা উঠলেন প্রায় 7টা সাড়ে 7টায়। লাদাখের হিসাবে তখন অনেক রাত। মুক্তান পট্টনায়কও ছিলেন, ওরাও গাড়িতে দুজনকে লিফট দিয়ে দিলেন। কাল রাতে কম্বলের তলায় ঢোকার সময় দেখেছি মামা বসেছেন টেপ রেকর্ডার নিয়ে। সকালে সেই ইন্টারভিউ কত রাত অবধি শুনেছেন জানি না, কারণ তার আগেই নন্টে ফন্টের কমিক্স পড়তে পড়তে আমি ঘুমিয়ে পড়েছিলাম। এই সেই স্পট। মুক্তান দেখালেন অতল স্পর্শী খাদ আর আকাশ ছোঁয়া পাহাড়ের মধ্যে দিয়ে পাকতন্ডি পথের মাঝে এই জায়গাটা একটু ব্যতিক্রম। বাঁ দিকে মালভূমির মতো খানিকটা প্রায় সমতল জায়গা, চারপাশে পাহাড়। ডান দিকে তার যথারীতি খাদ। সামনে পেছনে দুদিকের খানিকটা সোজা গিয়ে পথ হারিয়ে গেছে পাহাড়ি বাঁকে। এখান থেকে দেখা যাচ্ছে দূরে খেলনার মতো কয়েকটা কুঁড়ে ঘর। মেংথুলা গ্রাম, পাশে তার সেই ছোট্ট গুম্ফাটা। দূরবীনে চোখ দিয়েও কোথাও জনপ্রাণীর চিহ্ন দেখা গেল না, শুধু এক টানা ঝোড়ো হাওয়ার সনসন। আমরা সবাই রাস্তার ডান দিকে, ঠিক যেখান থেকে ট্রাকটা গড়াতে গড়াতে নেমে গিয়েছিল। কি গভীর! তাকালেই মাথা ঝিমঝিম করে, বুকের ভেতরটা মুচড়ে উঠল। কতগুলো তরতাজা প্রাণ হারিয়ে গেছে এই রাক্ষসে খাদের অতলে। পথের ধারে যে বোল্ডারটিতে প্রথম ধাক্কা খায় ট্রাকটা, সেটা একটু টাল খেয়ে আছে। আশেপাশে পড়ে আছে নানান ধাতব টুকরো। একটাকে চিনতে পারলাম, গাড়ির রেডিয়েটরের ঢাকনা। মামা ওখান থেকে কি একটা কুড়িয়ে নিলেন, চকচকে ধাতব কিছু, পকেটে ঢুকিয়ে ফেললেন। পাট্টানায়কের সঙ্গে অনন্ত সরকেল বেশ জমিয়ে নিয়েছেন।
মিস্টার পট্টনায়ক, ওইটাই তাহলে মিংথুলা, দেবদেবীর বাসস্থান। সেরকমই বলেছেন দেবতারা। হাউ থ্রিলিং! হতেও পারে মশাই, হিমালয় হলো ওনাদের খোদ বাসস্থান। ভাবছি একবার দেব দর্শন করবো নাকি। আপনি গেলেই কি দেখা দিতে তেনারা বসে আছেন? হ্যাঁ, তা নয়, না হয় মাটি কামড়ে পড়ে থাকলুম। ভেবে দেখুন, আমাদের সাধু রামকৃষ্ণ এক কালীকে পেয়েই কেমন ফেমাস হয়ে গেলেন, আর একসঙ্গে কিনা এতগুলো। ইঞ্জিনের শব্দ, পাহাড়ের আড়াল থেকে বেরিয়ে এলো একটা জিপ। সীমান্তের দিক থেকেই ফিরছে সে। আমরা সড়কের এক ধারে, দ্রুত জিপটা এগিয়ে আসছে। কিন্তু কিন্তু জিপের মধ্যে ওরা কারা? ওই জিপটা আমাদের পেরিয়ে যাচ্ছে। মামা আমাদের গাড়ির দিকে ছুট দিলেন। Motan! Quick! Quick, Motan! We have to follow them! Quick! মুহূর্তে আমরা উঠে পড়েছি জিপে। স্টার্ট দিয়েই জিপ ছুটছে গো গো করে। সবকিছু ঘটলো 10 সেকেন্ডের মধ্যে। আমাদের সামনের জিপে গুরুবচন সিং এবং লুথরা। চালক হোটেলের সেই স্বপন বিশ্বাস। সেই জিপ পাহাড়ের বাঁকে ঢুকে পড়েছে। মুক্তানের মুখ পাথরের মতো। বাড়ছে আমাদের জিপের স্পিড। সিট ধরে শক্ত হয়ে বসে আছে। পাশে অনন্তবাবুর মুখের রূপ বহুরূপীর মতো বদলে যাচ্ছে। পাহাড়ের বাঁক ঘুরতেই এ কি, ওই জিপটা কোথায় মিলিয়ে গেল? হঠাৎ আবার ইঞ্জিনের শব্দ। এবারে সামনের দিক থেকে, বাঁকের মুখ থেকে সামনে এসে গেল আরেকটি জিপ। তারপরে যা দেখলাম অবিশ্বাস্য, অসম্ভব। অবিকল একই রঙের জিপটা নিমেষে আমাদের ক্রস করে গেল। হতভম্ব হয়ে দেখলাম সেই জিপেও রয়েছেন একই ব্যক্তিরা, অর্থাৎ গুরুবচন সিং, লুথরা আর স্বপন বিশ্বাস। দু হাতে জিপের রড চেপে ধরেছেন অনন্ত সরকেল। দাড়ি গোফের ফাঁক দিয়ে দাঁতগুলো বিশ্রীভাবে বেরিয়ে এসেছে তার। চোখ দুটো ঠেলে বেরোচ্ছে, আর মুখ দিয়ে হেঁচকির গোগানি। সব কফি। ধর্মর করে উঠে বসেছি। যাক বাবা, বিকেল 4টে বেজে গেল। বাইরে বিকালের আলো মরে আসছে। এদেশে সন্ধ্যা নামে অনেক আগে। রাত এখানে লম্বা, শীতার্ত। পাশে অনন্তবাবু অকাতরে ঘুমোচ্ছেন। মামা ঘরে নেই, নিশ্চয়ই কাজে বেরিয়ে গেছেন। পারেও বটে। সত্যি অনন্ত সরকেল আজ যা খেল দেখালেন, আমরা নিজেরাই যাচ্ছা তাই অবস্থায়, তার মধ্যে উনি একেবারে। কে টুকলু, একা একাই খাচ্ছ? এমন সেলফিশ হয়ে যাচ্ছ না? অনন্ত সরকেলের চোখ মুখ এখন পুরো স্বাভাবিক। আপনাকে ডেকে তুলবো? সত্যি বলছি, আমার সাহসে কুলোয়নি। শেষে সকালের মতো যদি দাঁত চিরকুটে পড়েন, আমি সামলাতে পারবো না। কিরকম দিলুম বলো তো? আসলে কি জানো, আমার তখন যাকে বলে ভাব সমাধি। তোমরা শুধু মৃদু। যাকে, এই তো স্যার ফিরেছেন। যোগু মামা এসেই বসে পড়েছেন, রীতিমতো হাঁপাচ্ছেন। নবীকে কফি বলতে কফি এলো। সেই কফিতে চুমুক দিয়ে মামা বললেন, বুঝলি টুকলু, আরো কেমন যেন জট পাকিয়ে গেল গোটা ব্যাপারটা। জট কেন? আমি আর পট্টনায়ক বেরিয়েছিলাম গুরুবচনের খোঁজে। তো ছোট্ট শহর লে, দাড়ি পাগড়ি গগলস এসবের কল্যাণে খুব একটা সমস্যা হলো না খুঁজে পেতে। লুথরা গুরুবচন একই হোটেলে রয়েছে, কিন্তু স্ট্রেঞ্জ ব্যাপারটা হলো কি জানিস তো, হোটেলের সকলে এক বাক্যে বলল যে গুরুবচন লুথরা নাকি সারা সকাল হোটেলেই রেস্ট নিচ্ছিল। আমরা ওখানে যাওয়ার মিনিট 10 আগে দুজনে নাকি বেরিয়েছে। সে কি, সকালে যে পরিষ্কার দুবার দেখলাম ওদের? ভূত, আত্মা। অনন্তবাবুর হাতের ক্যাপ ট্রার শব্দে কাঁপতে শুরু করেছে। যে কোনো মুহূর্তে বিছানায় চা পড়ে একটা কেলেঙ্কারি হবে। কম্পিত গলায় বললেন, স্যার, এসব দেবতাদের ব্যাপার। আজ সকালে হয়তো তারাই টেনে বের করে নিয়ে গেছেন ওদের আত্মাকে। আমরা তাদেরই দেখেছি। জয় মা, জয় মা, বাঁচাও মা।
আপনারা শুনছেন শুধু গল্পের জন্য। কি শুনতে ভালো লাগছে তো? তাহলে সাবস্ক্রাইবটা করে ফেলুন, সাথে বেল আইকনটা। শুনতে থাকুন গল্পের পরবর্তী অংশ। গম গম স্বরে ধ্বনিত হচ্ছিল। সমস্বরে উচ্চারিত স্তোত্রমালার মধ্যে থেকে এই কয়েকটি শব্দ আলাদাভাবে বোঝা যাচ্ছিল। আমরা তাম্পু গুম্ফায় প্রবেশ কক্ষে দাঁড়িয়ে। বিশাল হলঘর, সামনের বাতিদানে ঘিয়ের প্রদীপ জ্বলছে, তার উপরে প্রায় 30 ফুট উঁচু বুদ্ধ মূর্তি, তিব্বতী ঘরানার। প্রদীপের হালকা আলোয় উপাসনা কক্ষটি আলো আঁধারি, ছমছমে পরিবেশ। চারপাশের লম্বা লম্বা স্ক্রোল ঝুলছে। সিল্ক জাতীয় কাপড়ের উপরে বুদ্ধের নানান জীবজন্তুর ছবি আঁকা। খিলান বড় বড় থামের গায়ে নানান কারুকার্য, রঙিন ছবি। আমার কাঁধ প্রাণপণে খামচে ধরে আছেন অনন্ত সরকেল। বুঝি না পই পই করে বারণ করা সত্ত্বেও কেন যে ভয় পেতে আসেন। ঢুকতেই উপাসনারত তরুণ এক লামার সঙ্গে দেখা হয়েছিল। মেজর মুক্তান কাজ চালানো গোছের লাদাখি জানেন। যা বলার উনিই বলেছেন। আমাদের অপেক্ষা করতে বলে তরুণটি চলে গেছেন ভিতরে। ভিতরে তখন থেকেই মন্ত্রোচ্চারণ চলছিল। আমরা উপাসনার সময়তেই এসে পড়েছি। হঠাৎ আমার মনে হলো ঘরের মেঝেটা বেশ কাঁপছে। ভূমিকম্প নাকি? মামার দিকে তাকাতে তিনি বললেন, ভূমিকম্পই তো মনে হচ্ছে। পাহাড়ি অঞ্চলে অবশ্য আছাড় হয়। দেখলি না সিমলায় কেমন ভূমিকম্প হয়ে গেল? দাঁড়া 1 মিনিট। যোগুমামা এগিয়ে কান পাতলেন দেওয়ালের গায়ে। সামনে তরুণ লামা, তার পেছনে এক প্রবীণ লামা। গায়ের রং টকটকে, মুখে মঙ্গোলিয়ান ছাপ। মুখের অজস্র আঁকিবুকি বাদ দিলে শরীর বেশ শক্তপোক্ত। ইনি হলেন এই গুম্ফার প্রধান রিনচেন লামা। আমরা অভিবাদন জানালাম। তরুণ লামা বললেন, প্রধান কিছুদিনের জন্য মৌনব্রত অবলম্বন করেছেন। আপনাদের প্রশ্নের উত্তর উনি ইশারাতেই দেবেন, আমি বুঝিয়ে দেব। মামা মুক্তানের দিকে চকিতে তাকালেন। মুক্তান বললেন, মিলিটারি ট্রাক যেদিন খাদে পড়ে সেদিনের ঘটনা সম্পর্কে কিছু জানেন? রিনচেন মুখ হাঁ করলেন। ডান হাতের আঙুল তুলে 2 পা চাকলেন, তারপরে হাত উল্টালেন। তরুণ বললেন, আমরা গুম্ফা থেকে বহু মানুষের আর্তনাদ শুনতে পেয়েছি। তারপর সড়কের কাছে গিয়ে দেখি একটা ট্রাক গড়াতে গড়াতে নিচে পড়ছে। ব্যাস এইটুকুই। আর একটা কথা, গ্রামবাসীদের কাছে তথাগত এবং অন্যান্য দেবদেবীরা এসে যে উপদেশ বাণী দিতেন এবং বলতেন গ্রাম ছেড়ে যেতে, সেই সম্পর্কে কিছু জানেন? রিনচেন ডান হাতের তর্জনী ওপরের দিকে তুললেন, নামালেন। ডান হাত বাঁ হাত আড়াআড়ি রাখলেন, তারপরে রামকৃষ্ণের মুদ্রা দেখালেন। হ্যাঁ, গ্রামবাসীরা ওনাকে এসব জানিয়েছিল। উনি ধ্যানে তথাগতের সঙ্গে যোগাযোগ করেন। তথাগত বলেন উনি বহু যুগ আগেই নির্বাণ লাভ করেছেন। এই পৃথিবীর কাছে তার আসার কোনো ইচ্ছে নেই। হিন্দু দেবদেবী সম্পর্কে প্রধানের বিশেষ কোনো জ্ঞান অবশ্য নেই, কিছু বলতে পারেন না। ওনার মনে হয়েছে এই সমস্ত কোনো অপদেবতার কাজ, আর এই অপদেবতাই কিন্তু গ্রামের দখল নিতে চায়। সঙ্গে সঙ্গে আমার কাঁধে অনন্তবাবুর কড়া আঙুলগুলো খিঞ্চে বসে গেল। মুক্তান মামাকে নিচু গলায় কিছু জিজ্ঞাসা করলেন, তারপরে বললেন, আপনারা এই ব্যাপারে আশঙ্কিত নন? রিনচেন লামা শুধু হাসলেন। আমাদের গুম্ফার চারিদিকে তান্ত্রিক বন্ধন দেওয়া থাকে, কেউ আমাদের ক্ষতি করতে পারবে না। হঠাৎ খট করে একটা শব্দ হলো। মামা শব্দ করে হুমড়ি খেয়ে পড়ে গেলেন। সামনেই ছোট একটা টুল ছিল, ওতেই ধাক্কা খেয়েছেন। মামা চটপট উঠে দাঁড়ালেন, হাতটা পকেটে ঢোকালেন। অন্য হাতে রুমাল বের করে মুখ মুছতে মুছতে বললেন, চলুন আসুন, ঝাপসা অন্ধকার থেকে ঝকমকে দিনের আলোয় একটু বাইরে যাওয়া যাক, চলুন। আমার ঘাড়ের কাছে ফোঁস। অনন্ত সরখেল এতক্ষণে নিঃশ্বাস ছাড়লেন। অনন্তবাবু, আপনি সেদিন বলেছিলেন সাধনা করবেন, যদি এত নার্ভাস হয়ে। নার্ভাস? আমি?
অনন্তবাবু আকাশ থেকে পড়লেন। কি যে বলেন, আসলে ওই টুকলুর জন্যই আমার বড় চিন্তা হয়। এরকম একটা ভাব করে তিনি আমার দিকে তাকালেন। রাগে ব্রহ্মতালু অবধি জ্বলে উঠল আমার। অনন্ত সরখেল দূরে পাহাড়ের দিকে উদাসভাবে তাকিয়ে আছেন। লাদাখ রোড থেকে জিপ স্টার্ট দিল লেহর দিকে। জিপে বসা মাত্র অনন্তবাবুর ভয়টয় উধাও। হঠাৎ ফুর্তি জেগে উঠেছে ওনার, গলা ফাটিয়ে গাইছেন, মেরু বিজয়ের চেতন বাড়াও শূন্যে। উফ, এটা শুনলে রবীন্দ্রনাথ নিশ্চয়ই হার্টফেল করতেন। স্টপ! যোগু মামা বলা মাত্র জিপে ব্রেক কষলেন মুক্তান এবং গানে অনন্ত সরখেল। আমরা তখন মেংথুলা ছাড়িয়ে পরপর দুটো পাহাড়ি বাঁক পেরিয়ে এসেছি। নামতে নামতে মামা বললেন, টুকলু, আমরা একটু পরে আসছি। মুক্তান, আপনি ওদের পৌঁছে দিয়ে ফিরে আসবেন আবার, এমন? মামার কাঁধে ঢাউস একটা সাইড ব্যাগ, কোমরে ঝুলছে একটা রিভলভার। পট্টনায়কের কাঁধে একখানা পোর্টেবল স্টেন গান। জিপ আবার ছুটে চলেছে দুরন্ত গতিতে। সবাই চুপ চুপ, অনন্তবাবু। মামারা নেমে যাবার সঙ্গে সঙ্গে গোটা পরিবেশটা কেমন পাল্টে গেছে। হঠাৎ একটা বাঁকের মুখে তীব্র হর্ন, বেরিয়ে এলো একখানা জিপ। সঙ্গে সঙ্গে আমায় চেপে ধরেছেন অনন্তবাবু। জিপের মানুষটি আমাদের অতি পরিচিত গুরবচন সিং। চালকের আসনে আজ একটি অচেনা যুবক। আমাদের পাশ কাটাবার সময় তাকাতে তাকাতে চলে গেলেন গুরবচন সিং। বোধহয় চেনার চেষ্টা করছিলেন। আমার কাঁধে আঙুলের চাপ আলগা হয়ে গেল। অনন্তবাবু নিশ্চিত হয়েছেন এরা বিদ্রোহী নয়। বিকেল পেরিয়ে গেছে। মামা ফিরেছেন। এখন সোফায় আধশোয়া, এক মনে সিগারেট টেনে চলেছেন। বোঝা যাচ্ছে চিন্তায় ডুবে আছেন। মামা, আজ গুরুবচনকে দেখেছিলে? আমরা যখন ফিরছি ওরা তখন যাচ্ছিল। জানি। কোন দিকে গেল ওরা? তোমরা ফলো করেছিলে? ওরা গুমখাতেই এলো, আমরা তখন ওখানেই। তাহলে তোমাদের এত দেরি হলো কেন? ওই ফটোগুলো আর্জেন্ট প্রিন্ট করতে দিয়ে এলাম, কালকে দিয়ে দেবে। গুরুবচনরা গুমফায়? ফটো? কার ফটো? আহা, সবটা গলিয়ে গেল। না, আজ আর ঠিকঠাক জবাব পাবো না। চলো, একটু বেরোবে নাকি? এই সময় দরজায় ঠকঠক। পট্টনায়ক আর মুক্তান। তাহলে কাল আমাদের ফাইনাল মিশন। ইয়েস, কালকেই ফাইনাল মিশন। কারণ দেরি করলে নাটের গুরু পালিয়ে যেতে পারে। সো আপনি সব দিক থেকে শিওর ডক্টর মুখার্জি? মোস্টলি 99%। হ্যাঁ, তবে মনে রাখতে হবে যে এটা কোনো সাধারণ মার্ডার নয়। তাই শেষ দৃশ্য পর্যন্ত উই হ্যাভ টু ওয়েট। অপেক্ষা করতে হবে আমাদের। লাস্ট সিন অফ লাদাখ। সকাল 7টা। কুয়াশার চাদরে ঢাকা লে শহর এখনো জেগে ওঠেনি। আমরা স্টার্ট করে দিয়েছি। বুলেট প্রুফ মিলিটারি ভ্যানের পেছনে আমরা 4 জন, পট্টনায়ক, মুক্তান, মামা এবং আমি। অনন্ত সরখেল মামার পায়ে হাতে ধরাধরি করেছিলেন, কিন্তু মামা রাজি হননি। আপাতত তিনি মিলিটারি জিম্মায়। বলা তো যায় না, হয়তো ওনাকেই কিডন্যাপ করলো। বরফ কনকনে ঝোড়ো বাতাস, সামান্য ছোঁয়াতে শরীর অবশ হয়ে যাচ্ছে। ভ্যানের সবকটা কাঁচ তোলা, তবু ফাঁক ফোকর দিয়ে ঠুকছে। পাহাড় বেয়ে এখন সূর্য উঠেছে। পাহাড়ে পাহাড়ে শুরু হয়ে গেছে রঙের খেলা। কিন্তু প্রকৃতিকে উপভোগ করার মতো মানসিক অবস্থা এখন নেই। আমরা সবাই উত্তেজনা এবং আশঙ্কায় টান টান। কি ঘটতে চলেছে একটু পরে? মুক্তান বললেন, ডক্টর মুখার্জি, আপনি কি মনে করছেন পুরোটাই মানুষের কাণ্ড? পুরোটা 100% ম্যানমেড।
গতকাল যেখানে আমরা গা ঢাকা দিয়েছিলাম সেখান থেকে ঘন্টা দুয়েকের মধ্যেই আমি বেশ কয়েকজনকে ওই গুম্ফায় ঢুকতে এবং বেরোতে দেখেছি। তাদের ফটোও তুলেছি, আজকে বিকেলে প্রিন্ট পাবো। হ্যাঁ, তবে তখন হয়তো জানার কিছুই আর বাকি থাকবে না। তবুও আমাদের ডকুমেন্ট হিসেবে হ্যাঁ 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 একটা কথা, আপনাকে যেমন যে বলেছিলাম সেরকম অ্যারেঞ্জমেন্ট সব করেছেন তো? নিশ্চয়ই। সেই সঙ্গে এটাও বলেছি আমি অর্ডার না দেওয়া পর্যন্ত যেন ফায়ারিং না হয়। আপনি কি অলৌকিক কিছু দেখার প্রত্যাশা করছেন? অবভিয়াসলি করছি মুক্তান, কারণ আমার মনে হচ্ছে প্রতিপক্ষ যখন দেখবে যে তারা চারদিক থেকে ঘেরাও, কমপ্লিটলি ইন ডিস্ট্রেস, তখন বাঁচার জন্য একটা শেষ চেষ্টা তারা করবে, অবশ্যই করবে। তাম্পু গুম্ফা কি ওদের ঘাঁটি? ওখান থেকেই তো সমস্ত অ্যাকশন হয়েছে বা হচ্ছে। তার মানে লামারা বা তাদের শিষ্যরা সব ফেক? একদমই তাই, অল আর ফেক। অরিজিনালদের হয়তো মেরেই ফেলা হয়েছে। একদিকে আকাশ ছোঁয়া পর্বত, অন্যদিকে অতল স্পর্শী খাত। নির্জন পাহাড়ে শুধু প্রতিধ্বনিত হচ্ছে নিঃসঙ্গ ইঞ্জিনের শব্দ। বসে আছি আমরা চুপচাপ, মুক্তান বাইরের দিকে তাকিয়ে। পট্টনায়ক মামা জোরে জোরে সিগারেট টানছেন। আমার সারা শরীর রোমাঞ্চিত। আর একটু পরেই একটা গান হোক না কতবারের মতো। কি নে শুরু কর। মামা বলে কি এখন গান? ঠিক সেই সময় আমাদের ভ্যান দাঁড়িয়ে পড়ল। মামা বাইরের দিকে তাকিয়ে বললেন, না এখানে নয়, আরেকটু এগিয়ে চলুন, পাশের জমিতে নামবো। ওই গুম্ফার কাছাকাছি পৌঁছতে হবে আমাদের। চলুন আরেকটু এগিয়ে চলুন। এবড়ো খেবড়ো পাথুরে জমি, গাড়ি টলমল করতে করতে এগোচ্ছে। সামনের সিট ধরে আছি। মামা কিছু বললেন মুক্তানকে। উনি সঙ্গে সঙ্গে ওয়্যারলেস অন করলেন, নিচু গলায় কাউকে অর্ডার দিচ্ছেন। ভ্যান থেমে গেছে। প্রায় 40 গজ দূরে দাঁড়িয়ে আছে তাম্পু গুম্ফা। গুম্ফায় ঢোকার দরজা বন্ধ, কোথাও কোনো জনপ্রাণী নেই। বাঁ দিকে পরিত্যক্ত মিংথুলা গায়ের কুঠিরগুলো, সেদিকে তাকিয়ে আছে পট্টনায়ক। হঠাৎ উত্তেজিত কণ্ঠে বলল, ডক্টর মুখার্জি, দেখুন। আমরাও চমকে উঠেছি। আগে তো চোখে পড়েনি। এগুলো কি? হা করে খোলা বাড়িগুলোর কয়েকটার মেঝেতে মুখ বের করে আছে মোটা মোটা চিমনির মাথা। অল্প ধোঁয়াও বেরোচ্ছে সেখান থেকে। আমি আগেই দেখেছি ওগুলো। মুক্তান নেমে পড়লেন পোর্টেবল লাউড স্পিকার হাতে। ঠিক সেই সময় সবিস্ময়ে দেখলাম চারদিকে পাহাড়ের গা বেয়ে পিল পিল করে নেমে আসছে সশস্ত্র ফৌজ। ওরা ভারতীয় সেনা, মেজর ব্যাটালিয়ন। যাক, আমরা তাহলে অরক্ষিত নই। গুম্বাকে চারদিক থেকে ঘিরে ফেলে ফায়ারিং রেঞ্জের পজিশন নিয়ে দাঁড়িয়ে পড়ল ফৌজ। তারপরেই মেজর মুক্তান কেটে কেটে ঘোষণা করলেন লাউড স্পিকারে, তাম্পু গুম্ফাবাসীদের নির্দেশ দেওয়া হচ্ছে অবিলম্বে তারা নিঃস্বার্থ আত্মসমর্পণ করুন। কোনো রকম চালাকির চেষ্টা করলে সেটা আত্মহত্যার সামিল হবে। আমাদের ফৌজ আপনাদের ঘিরে ফেলেছে। ইংরাজি, হিন্দি আর লাদাখেতে পর 3 বার বললেন। কোনো উত্তর এলো না। তুষার রাজ্যে আমরা দম আটকে দাঁড়িয়ে। সময় পার হয়ে যাচ্ছে। যোগুমামা ইশারা করলেন মুক্তানকে। সঙ্গে সঙ্গে আবার স্পিকারের সুইচ অন করলেন মেজর। বললেন, আমরা 3 মিনিট সময় দিচ্ছি। এর মধ্যে নির্দেশ পালিত না হলে আমরা পরবর্তী অ্যাকশন নিতে বাধ্য হব। এবারেও নিঃশব্দ। 1, 2, 3, 4। হঠাৎ বিস্ময়ের ধাক্কায় কেঁপে উঠলাম। আকাশে দৈববাণীর মতোই বেজে উঠেছে জলদ গম্ভীর কণ্ঠ। নিখুঁত ইংরেজিতে শোনা যাচ্ছে, তোমরা মূর্খ, তোমরা ধর্মের ওপর হাত তুলছো। এ দুষ্কর্মের শাস্তি তোমাদের পেতেই হবে। মুক্তানকে সামলে দিতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগলো। তারপরেই ফের সরব হলো আমাদের লাউড স্পিকার। দোষী নির্দোষীদের বিচার আইনের পথে হবে। এখনই দরজা খুলুন,
আমরা গ্রেপ্তারি পরোয়ানা এনেছি, নতুবা বেশ। মুক্তানের কথা শেষ হওয়ার আগেই প্রত্যুত্তর ভেসে এলো, তবে তোমাদের কর্মের প্রতিফলন ভোগ করো। পর মুহূর্তে শিরদাঁড়া বেয়ে বরফ স্রোত বয়ে গেল। গুম্ফার দরজা আপনি আপনি খুলে গেছে। প্রবেশদ্বার দিয়ে বেরিয়ে আসছে পাল পাল হিংস্র সাপদ, বাঘ, সিংহ। হিংস্র গর্জন করে তারা ছুটে এলো সব দিকেই। একদল তেড়ে আসছে আমাদের দিকে। আমি আমি কিছু ভাবতে পারছি না। তবে কি আমরা ওদের খাদ্য হতে যাচ্ছি? স্পষ্ট বুঝতে পারছি নিজের উপরে আমার আর কোনো কন্ট্রোল নেই। অসার হয়ে আসছে শরীর। আমি কি পড়ে যাব? না যখন আমার বলিষ্ঠ হাতের প্রচন্ড চাপ এসে পড়লো আমার পিঠে। মুক্তানকে চেঁচিয়ে বললেন, ভয় নেই টুকলু, মুক্তান, কুইক অ্যাকশন। দু হাতে ভর দিয়ে বসে পড়েছি পাথুরে জমিতে। চোখের সামনে ঘটে যাচ্ছে আর এক ঐতিহাসিক দৃশ্য। বাঘ সিংহের দল ভেদ করে জান কাপুর জওয়ানরা ছুটে যাচ্ছে গুম্ফার দিকে। আশ্চর্য, একজনও আহত হয়ে মুখ থুবড়ে পড়ছে না। মনে হচ্ছে যেন জন্তুদের ভেদ করে তারা ঢুকে যাচ্ছে গুম্ফায়। ইন্দ্রজাল, অলৌকিক নাকি দৃষ্টিভ্রম? মামা, এই হ্যাচকায় আমাকে টেনে দাঁড় করালেন মামা। Keep up your spirit, my ভাগ্নে, keep up your spirit. জানিস পৃথিবীর বিজ্ঞান আজ কোথায় গিয়ে পৌঁছেছে? Just look. Nothing ভৌতিক, nothing অলৌকিক। ইতিমধ্যে জওয়ানরা দলে দলে ঢুকে গেছে গুম্ফায়। ভোজবাজির মতো অদৃশ্য হয়ে গেছে বাঘ সিংহের পাল। এখন আবার সব নিথর, নিস্তব্ধ। মুক্তান এগিয়ে যাচ্ছে গুম্ফার দিকে। আমরা তিনজনে দাঁড়িয়ে আছি ভ্যানের দিকে। হঠাৎ জওয়ানদের একটা দল বেরিয়ে এলো গুম্ফার মধ্যে থেকে। তারা এই দিকেই আসছে, বয়ে নিয়ে আসছে দুটো দেহকে। সংঘর্ষে কেউ কি আহত হলো? কোনো ফায়ারিং টায়ারিং শব্দ তো শুনিনি। তারা মুখোমুখি মেজর মুক্তানের। গ্রুপ ক্যাপ্টেন স্যালুট করে বলল, স্যার, এই দুজন গুম্ফার ঘরে সেন্সলেস হয়ে পড়েছিল। সামনে গিয়ে ফের চমক। একজন মেংথুলা গায়ের নিখোঁজ হওয়া সেই কিশোর সিংহাবি, আর অন্যজন একে তো ভাবেনি। এ তো বিজ্ঞানী গুরুবচন সিং। মনে হচ্ছে হাইডোজ ঘুমের ওষুধ দেওয়া হয়েছে। তারপরে শোনা গেল দলবদ্ধ বুটের শব্দহীন রাজ্যে তুমুল খটাখট খট। দুই সারিতে ভাগ হয়ে গুম্ফা দিয়ে বেরিয়ে আসছে সশস্ত্র মিলিটারি বাহিনী। দুই সারির মধ্যে মাথা নিচু করে কিছু মানুষ, গুম্ফার বাসিন্দা। এরা আপাতত বন্দী। মিছিলের একেবারে শেষে দেখা গেল তিনজনকে। এদেরকে আমাদের খুব পরিচিত বলে মনে হচ্ছে। একজন গুম্ফার অধ্যক্ষ রিনচেন লামা, অন্যজন সেদিনের তরুণ লামা, আর তৃতীয় লামার কোলে সুন্দর একটা বৌদ্ধ মূর্তি। কোথায় দেখেছি ওদের? তিনজনেরই ভাবলে সে মুখ। স্যালুট বুটে এসে দাঁড়ালো জওয়ানরা। ক্যাপ্টেন উত্তেজিত বললেন, স্যার, ভেতরে ঢুকে তো আমরা অবাক। কি নেই স্যার? আশ্চর্য পাতাল শহর। ভিতরে স্যার কাজ চলছিল। বাপরে বাপ, কত রকম যন্ত্রপাতি। যোগুমামা ঘাড় নেড়ে বললেন, কে বুঝলেন এবার? পাতালপুরীর আউটলেট গুলো বেরিয়েছে মিংথুলার বাড়িগুলোর মেঝে ফুঁড়ে। আমার ধারণা সব মিলে গেছে। চলুন চলুন চলুন, এখানে এখন কড়া মিলিটারি পাহারা থাকবে। অনেক রহস্য পরপর বেরিয়ে আসবে। এখন দেখবেন অনেক রহস্য। বিকেল 4টে, বাইরে ডুবন্ত সূর্য। রেস্ট হাউসে ছড়িয়ে ছিটিয়ে বসে আছি আমরা তিনজন। যোগুমামা একটু আগে পট্টনায়ককে নিয়ে বেরিয়েছেন ফটোর প্রিন্ট আনতে। সবাই অপেক্ষা করছি মামার জন্য। এমনকি বখতিয়ার খিলজি শ্রীযুক্ত অনন্ত স্বর খেল মুখ বন্ধ করে বসে আছেন। আজকের সকালটা ভীষণ অচেনা মনে হচ্ছে। কি অকল্পনীয় ঘটনা সত্যি সত্যি ঘটে গেল। দুপুর দুপুর যখন লেহ শহর ফিরছি তখন কথা বলার শক্তি ছিল না,
কিছু পেটে দিয়ে বিছানায় শরীর ফেলতেই তলিয়ে গেছি ঘুমের অতলে। ফেরার সময় মামার সঙ্গে কথা হয়নি। আমার কথা ছেড়েই দিলাম পট্টনায়ক বা মুক্তানো ভরসা পাননি কিছু জিজ্ঞাসা করতে। কারণ জানি না, এত বড় সাফল্যের পরেও মামার মুখের চেহারা যেন হয়ে গেছিল সেই জল ভরা মেঘের মতো থমথমে। চুপচাপ মামা তাকিয়েছিলেন বাইরের দিকে। দরজা খুলে গেল। যোগু মামা আর পট্টনায়ক ঢুকলেন। ঠিক ওদের পেছনেই গোলাম নবী, হাতে কফি ট্রে, চোখে মুখে কৃতজ্ঞতা আর খুশির ছাপ। কফিতে বেশ লম্বা চুমুক দিলেন যোগু মামা। সবার দিকে চোখ বুলিয়ে বললেন, ফার্স্ট ক্লাস। তা গোটা ব্যাপারটা ইন ডিটেলে আপনারা শুনতে চান তো নাকি? কি যে বলেন, আমরা কতক্ষণ শ্বাস চেপে বসে আছি, কি যেন খিদে পেট জ্বলে যাচ্ছে। বাড়ির লোক বলছে আজ খাবে তো, আর পারছি না সাহেব, বলে ফেলুন। যোগু মামা একটু হাসলেন, একটা লম্বা সিগারেট ধরালেন, তারপরে বললেন, দেখুন, বোঝার সুবিধের জন্য আমি পুরো ব্যাপারটাকে 3টে অংশে ভাগ করছি, কেমন? 1, অলৌকিক দেবদেবী ও বাঘসিংহ রহস্য। 2, এই রহস্য সৃষ্টির আসল উদ্দেশ্য। আর 3, রহস্যের নাটের গুরু কারা। এটা নিশ্চয়ই বুঝেছেন যে ওই 3 লামা হচ্ছে কিংপিন। ওরা আসলে কারা? হ্যাঁ, আমরা ঘাড় নাড়লাম। যোগু মামা বলতে শুরু করলেন, প্রকাশের কথা আমি টেপ করে রাখি এবং সেই রাত্রে বারবার চালিয়ে শুনি। আমি বারবার শুনতে শুনতে আমার একটা ব্যাপারে খুব খটকা লাগে। প্রকাশ বলেছিল বাঘসিংহ হামলা করেছে, ঝাঁপিয়ে পড়েছে ওদের ওপর। কিন্তু আশ্চর্যের ব্যাপার এটা যে একজনও একটুও কিন্তু জখম হয়নি। হোয়াই? আবার অন্যদিকে প্রকাশের বন্ধুরা শুট করেও একটা বাঘসিংহকে মারতে পারেনি। সেটাই বা কেন? নেক্সট, ওই দিন দুপুরে আমরা যাই মেংথুলা গাঁয়ের বাসিন্দা সাংভির কাছে। তার কথা থেকে একটা ব্যাপার জানা গেল যে দেবতারা কিছুটা দূরত্বে থাকতেন, মানে কিছুটা ডিস্টেন্স বজায় রাখতেন গাঁয়ের বাসিন্দাদের সাথে। পরিষ্কার তাদের দেখা যেত, কিন্তু এগোলেও তাদেরকে ছোঁয়া যেত না। আর তারপর মিলিয়ে যেতেন দেবতারা। টোটাল ডিসঅ্যাপিয়ারেন্স। কোথায় যেতেন? মানুষ হলে তাদের ঠিক ট্রেস করা যেত। তাহলে দাঁড়ায় কি যে ওরা মানুষ নয়? তাহলে মানুষ যদি না হয় তাহলে কি? ঠিক এইখানে একটা রহস্য গেট পাকিয়েছে। মামা থামলেন, তারপরে বললেন, ঠিক এমন সময় at that very time suddenly পরোক্ষভাবে সাহায্য পাই আমার এই কিশোর অ্যাসিস্ট্যান্টের কাছ থেকে, টুকলু। ঘুমন্ত টুকলুর বিছানার পাশে রাখা ছিল একটা বিদেশি কমিক্স। এমনিতেই একটু উল্টোপাল্টে দেখছিলাম, আর ওই কমিক্সের বই থেকেই অদ্ভুতভাবে পেয়ে গেলাম রহস্যের কিনারা। কমিক্সের বই থেকে? ইয়েস, ওই কমিক্সটা ছিল কল্পবিজ্ঞানীর। একটাই পড়লাম, ভিন গ্রহের বাসিন্দারা পৃথিবীতে আসছে, মানুষের সঙ্গে কথা বলছে, কিন্তু সশরীরে আসছে না। পৃথিবীতে এসে পৌঁছচ্ছে তাদের ত্রিমাত্রিক ছবি বা 3 ডাইমেনশনাল ইমেজ। ঠিক তখনই মাথায় স্পার্ক দিল, আরে তাই তো, তাহলে এখানেও কি ওই একই ভেলকি চলছে? কারণ শুধু কল্পবিজ্ঞানে নয়, বাস্তবেও ছবি নিয়ে পরীক্ষা নিরীক্ষা চলেছে অনেক দিন ধরে। যদ্দূর মনে পড়ে, বোধহয় 40-এর দশকে ব্রিটিশ বিজ্ঞানী গ্যাবার প্রথম বলেছিলেন
এরপর হলোগ্রাফি নিয়ে রিসার্চ হয়েছে এবং হচ্ছে। স্যার একটু খুলে বলবেন, মানে বলছি নিশ্চয়ই এটা জানেন যে কোনো সাধারণ ছবি সবই হলো 2 ডাইমেনশনাল, দ্বিমাত্রিক। সিনেমায় যে আমরা মুভি দেখি সেও তাই, অর্থাৎ লম্বাও পাবো, চওড়াও পাবো, কিন্তু পাবো না হলো তার ব্যাস। কিন্তু ত্রিমাত্রিক ছবিতে পাওয়া যাবে 3টে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা বা ব্যাস। এই মুহূর্তে হলোগ্রাফিক ক্যামেরায় যদি আপনার পোজের একটা ছবি তুলে রাখি এবং একটু পরে তাকে প্রজেক্ট করি, তো দেখা যাবে অবিকল আরেকটা অনন্তবাবু চোখ গোল করে বসে আছে। আরে ব্যাস স্যার, এবার মেকানিজমটা মানে কিভাবে? হ্যাঁ, তবে ব্যাপারটা কিন্তু বেশ জটিল। অর্ডিনারি ফটোগ্রাফির মতো হলোগ্রাফির ক্ষেত্রেও বিশেষভাবে নির্মিত ধাতুর প্লেট ব্যবহার করা হয়, যাকে বলে হলোগ্রাফি প্লেট। একরঙা লেজার রশ্মিকে ব্যবহার করা হয় ফটো তুলতে। সাধারণ আলো চলবে না, হলোগ্রাফি প্লেটে ছবিটা গাঁথা হয়ে থাকে, পরে যখন ইচ্ছে তাকে প্রজেক্ট করা হয়। এই পুরো অপারেশনটা হয় কম্পিউটারের সাহায্যে। এই হলোগ্রাফিক ছবি কি সচল করা যায় সিনেমার মতো? তাই তো করা হয়েছে। মনে করে দেখ, আমরা যেদিন ওই দুর্ঘটনার জায়গায় যাই, সেদিন হলোগ্রাফির একটা প্লেট আমি কুড়িয়ে পেয়েছিলাম। ওই আমার পকেটে ঢোকাতে তুইও তো দেখেছিলি, তাই না? তো লাদাখ রোডে মিংথুলার দুদিকে বেশ কিছু দূর পর্যন্ত ওই প্লেট আর খুদে ক্যামেরা বসা। পট্টনায়ক আর আমি যেদিন ডুব মেরেছিলাম সেদিন দেখেছি সড়কের দুপাশেই ওই ব্যবস্থা রয়েছে। সুতরাং বুঝতেই পারছিস, গুরুবচন, লুথরা, স্বপন বিশ্বাস, যাদের দুবার দেখে অনন্তবাবু জ্ঞান হারালেন, পুরোটাই হলোগ্রাফিক ভেলকি, কিংবা ওই বাঘসিংহের পাল বা দেবদেবীর আবির্ভাব সবই লেজার রশ্মির কারিগরি, তাই তো? রাইট, একদম ঠিক ধরেছিস। এসব পুরো কন্ট্রোল করা হতো তাম্বু গুম্ফা থেকে? একদমই তাই, কারণ ওটাই ছিল এদের মেন স্টেশন, মূল কর্মকেন্দ্র। সেটা তুমি বুঝলে কি করে? কি করে বুঝলাম? ওটাই হচ্ছে মিস্ট্রির সেকেন্ড ভাগ। দেখ, যে কোনো বুদ্ধিমান মানুষ গুম্ফা ও লামাদের সন্দেহ করবে। ধর্মবিশ্বাসীদের কথা অবশ্য আলাদা, কারণ জনহীন বরফ রাজ্যে মানুষ বলতে তো তারাই ছিল। গ্রামবাসীরা আগেই চম্পট দিয়েছে। তো এই সন্দেহ যাচাই করবার জন্য সেদিন গিয়েছিলাম তাম্পু গুম্ফায়। আমার আগেই চোখ পড়েছিল ওই মিংথুলার পরিত্যক্ত কুঠিগুলোর মেঝের দিকে। দেখেছিলাম যে ওই কুঠিগুলোর মেঝে থেকে মুখ উঁচোনো চিমনিগুলোকে। তার মানে কি? তার মানে নিশ্চয়ই মাটির নিচে কিছু রয়েছে। গুম্ফায় যখন ঢুকলাম, টের পেলাম মেঝেতে হালকা কাঁপুনি, কানে এলো চাপা গোঁ গোঁ শব্দ। তাহলে নিশ্চয়ই মাটির নিচে কিছু একটা চলছে কর্মকাণ্ড। হ্যাঁ, আর সেই শব্দকে চাপা দেবার জন্য তখন স্টেরিওতে বাজছিল স্তোত্রধ্বনি। হয়তো তখনও এমন কোনো জরুরি কাজ চলছিল যা আমরা হঠাৎ এসে পড়লেও বন্ধ করা যায়নি। তো ওই দিনই পাহাড়ের আড়ালে লুকিয়ে বিশেষ কিছু মানুষকে ওখানে ঢুকতে বেরোতে দেখি। তাদের ফটোও তুলে এনেছি, তবে ডেফিনিট প্রুফ আমার হাতে এসে গেল। গুম্ফার অন্ধকারে হোঁচট খেয়ে পড়ে। ইয়েস, ওই যে সেদিন গুম্ফায় কাঠের আসনে ঠক্কর খেয়ে পড়ে গেছিলাম না? হ্যাঁ, আসলে ওই আসনটার পাশে ইংরেজিতে টাইপ করা একটা ফুল স্কেপ
কাগজ পড়েছিল, ওটাকে হাতাবার জন্যই আমায় ওইরকম বাহান করতে হয়েছিল। কাগজটায় কি লেখা ছিল জানেন? কি? পরমাণু তত্ত্বের কিছু জটিল অঙ্ক। সম্ভবত ভিতর থেকে হাওয়ায় উড়ে এসেছিল কাগজটা পাওয়ার সঙ্গে সঙ্গে গুম্ফার ক্রিয়াকলাপ সম্পর্কে শুধু 100% শিওর হলাম না, বুঝে ফেললাম কেন ওই রকম জায়গাটাকে বেছে নেওয়া হয়েছে। পারমাণবিক কেন্দ্র? ইয়েস ভাগ্নে, পারমাণবিক কেন্দ্র। ভেবে দেখ মানচিত্রে মিংথুলার অবস্থান, কি স্ট্র্যাটেজিক পয়েন্ট। 5-5টা দেশের সীমানা নাগালের মধ্যে কোন সুপার পাওয়ার যদি ওখানে গোপন ঘাঁটি বানাতে পারে, হ্যাঁ, তার ভবিষ্যৎ ভাবতে পারছিস? ভবিষ্যৎ? হ্যাঁ, ভবিষ্যৎ, ফিউচার। নিজের দেশ থেকে কয়েকটা বোতাম টিপে ওরা এই 5টা দেশকে মুছে দিতে পারে পৃথিবীর মানচিত্র থেকে। সেই ভয়ঙ্কর কাজ শুরু করেছিল ওরা। লোকাল কিছু লোভী মানুষকে টাকায় বশ করে এই কাজ ওরা শুরু করেছিল। হয়তো আর কিছুদিনের মধ্যে হয়েও যেত, যদি না মুক্তান সাহেবের ব্যাটালিয়নের জওয়ানরা সেদিন দেখে ফেলত। প্রকাশের জবানবন্দিতে শুনেছেন তো যে ওরা সেদিন সময়ের আগেই রওনা হয়েছিল লে ছেড়ে। আর সেটাই হলো বিভ্রাট। মিংথুলাবাসীরা আগেই পালিয়ে গেছে, সুতরাং ওখানে লামারা ছাড়া আর কোনো মানুষ থাকার কথা নয়। কিন্তু জওয়ানরা সেদিন ওখানে কিছু নতুন মানুষকে দেখে ফেলে, আর সঙ্গে সঙ্গে ওরা বুঝতে পারে যে এই ব্যাপারটা আর চাপা দেওয়া যাবে না, খবর ছড়িয়ে যাবে। তাহলে উপায় কি? একমাত্র উপায় ওদের নিঃশব্দে পৃথিবী থেকে সরিয়ে দাও। অতএব বাঘ সিংহের ভেলকি দেখানো হলো। ট্রাক পড়লো খাদে। মাঝের থেকে কি হলো? প্রকাশ কাকতালীয় ভাবে বেঁচে গেল। ভাগ্যিস ওরা জানতে পারেনি। ওরা জানতে পারলে প্রকাশকে ছাড়তো না। পট্টনায়ক হঠাৎ ফেটে পড়লেন। নৃশংস, পৈশাচিক, এদের প্রত্যেকের কোর্ট মার্শাল হওয়া উচিত। ডক্টর মুখার্জি, লামারা কারা? ও কামান পট্টনায়ক, কেস হু? কারা হতে পারে? সুপার পাওয়ারের প্রতিনিধি এবং এক দেশি বিশ্বাসঘাতক চর। যাকে এবারে ঘটনার শেষ অংশে আসছি। 1 মিনিট স্যার। হঠাৎ মামার পায়ে প্রায় ঝাঁপিয়ে পড়তে গেলেন অনন্ত সরকেল। বললেন, পায়ের ধুলো দিন স্যার। শুনেছিলাম বিজ্ঞানীরা এখন কাঁচা খোলা, আপনি যে স্যার চাচা ছোলা, মানে একেবারে ছাল ছাড়িয়ে। এই দেখো, আরে কি আশ্চর্য, কি করছেনটা কি? আরে থামুন, যান, বসুন, বাকিটা বলতে দিন। যান, বসুন। হ্যাঁ ডক্টর মুখার্জি, প্লিজ শেষ করুন। হ্যাঁ, যে কথা বলছিলাম, প্রথমেই বলি যে এই রহস্যের অপরাধীকে খুঁজে বের করতে তার দেহের একটা অস্বাভাবিকতা আমায় খুব সাহায্য করেছে। কলকাতাতে আমার প্রথম দেখা হলো বিজ্ঞানী বান্ধবী ক্লারা আর তার স্বামী টমাস অ্যান্ডারসনের সঙ্গে। সেদিনই এলো পট্টনায়কের ট্রাঙ্কল। গ্র্যান্ড হোটেলে ওদের সঙ্গে আড্ডার সময় পুলে একটা ডল পুতুলে হাত বুলোতে ক্লারা আমায় জানিয়েছিল তাদের ভারত ভ্রমণের উদ্দেশ্য। তখন আমি তাদের কাশ্মীর বেড়ানোর পরামর্শ দিই। তারপর কি হলো টুকলি তোর নিশ্চয়ই মনে পড়ছে যে প্লেনে একটা লোকের দিকে আমি তো দৃষ্টি আকর্ষণ করি। হ্যাঁ, মনে পড়ছে তো যে ওই লোকটার ডান হাতের ওড়ে আঙুলটি ছিল জোড়া। কি মনে পড়ছে? শ্রীনগর থেকে কারগিলে যাওয়ার বাসে আবার দেখলাম 2 লামাকে, যাদের একজনের ওড়ে আঙুল ছিল জোড়া
আর অন্যজনের কোলে ছিল ছোট বৌদ্ধ মূর্তি। আপনারা তাম্পু গুম্ফার প্রধান লামাকে ঠিকঠাক লক্ষ্য করেছেন? দেখেছেন? তারও কোড়ে আঙুল কিন্তু জোড়া। লের মেন মার্কেটের কাছে কদিন আগে হঠাৎ দেখা হয়ে গিয়েছিল এই অ্যান্ডারসন দম্পতির সঙ্গে। পরদিনই তারা নাকি দেশে ফিরে যাচ্ছে। তো সেদিন সান্ধ্য আড্ডায় তোরা আড্ডা মারছিলি? হ্যাঁ, আমিও মারছিলাম। তবে গল্প করতে করতে আমি একটা ভেরি স্পেশাল মার্ক মিলিয়ে নিচ্ছিলাম। ইয়েস, ভেরি স্পেশাল মার্ক। সেটা হলো ওড়ে আঙুল জোড়া। তার মানে হ্যাঁ রে টুকলু, মানুষের মন বড় অদ্ভুত রে। উপরে উপরে দেখে তার ভেতরের অন্ধকারের একটু আভাস পাওয়া যায় না। বাইরে অমন খোলামেলা মিষ্টি স্বভাবের মেয়ে ক্লারা, কিন্তু ভেতরে ভেতরে কিছু বলবো মামা দীর্ঘশ্বাস ফেললেন। তার গলা ভারী হয়ে এসেছে। আস্তে আস্তে বললেন, আর ওই তরুণ লামাটি কে বুঝতে পেরেছিস? মেঘালয় হোটেলের স্বপন বিশ্বাস, খোদের ওই ষড়যন্ত্রের 1 নম্বর এজেন্ট। আসলে পরিকল্পনা অনুযায়ী কাজ আগেই শুরু হয়েছিল। অ্যান্ডারসনরা দুজনে এসেছিল পরমাণু কেন্দ্র সরজমিনে দেখতে, আর ওই স্বপন বিশ্বাস ছিল ওদের গাইড। আচ্ছা মামা, এই টলপুতুল আর মূর্তি দুটো কি এক? ইয়েস, সেম। ওগুলো হলো আসলে হলোগ্রাফি ক্যামেরার খোলস। ক্যামেরাটা কখনো ফাঁপা ডল পুতুলে ঢুকিয়ে রাখছে, কখনো বুদ্ধ মূর্তিতে। আমি নিশ্চিত যে ওই ক্যামেরায় আমাদেরও ত্রিমাত্রিক ছবি তোলা আছে। মামা, একটা কথা বলবো? ক্লারার কথা ভেবেই কি আজ সকালে তুমি গম্ভীর হয়ে গিয়েছিলে? আমি আবার শুধুই। হ্যাঁ রে, ঠিকই ধরেছিস তুই। আসলে ভালো লাগছিল না কিছু ভালো লাগছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, মানুষে বিশ্বাস হারানো পাপ। কিন্তু সেই কথাটা ভুল হয়ে যাচ্ছে রে ভাগ্নে, বারবার ভুল হয়ে যাচ্ছে। কলকাতার বাড়ি, এক ঘর রুদ্ধশ্বাস শ্রোতার সামনে লাদাখ কাহিনী আমাকেই বলতে হচ্ছিল। বেশ একটা গর্ববোধ করছিলাম। এখনো ভাবতে কষ্ট হচ্ছে কি সাংঘাতিক সব পরিস্থিতির মোকাবেলা করেছি। অনন্ত সরখেলো হাজির, চোখে মুখে হিরো হিরো ভাব ফুটিয়ে এবং মুখে সূক্ষ্ম হাসি ঝুলিয়ে একের পর এক সিঙারা সাবার করে যাচ্ছেন। তবে একটা ব্যাপার মামা, আমার একটা প্রশ্ন থেকে গেছে। প্রশ্ন? বেশ, বলে ফেল। এই গুরুবচন বা লুথরার ভূমিকাটা আসলে কি? কাম টু দ্য পয়েন্ট। আসলে এই ব্যাপারটা নিয়ে তোরাও জিজ্ঞাসা করিসনি, তাই আমিও টপকে অন্য জায়গায় চলে গেছি। শোন, ওরাও গেছিল ওই একই উদ্দেশ্য নিয়ে। একই উদ্দেশ্য মানে ওই পারমাণবিক কেন্দ্র বসাতে। গুরুবচন ভারত সরকারের কাছে পেশ করেছিল তার পরিকল্পনা। তাতে সে লিখেছিল যে ওইখানে কেন্দ্র বসাতে পারলে সরকার অর্থনৈতিক, রাজনৈতিক দুদিক থেকেই লাভবান হবে। প্রথমত পারমাণবিক শক্তি কাজে লাগিয়ে পাহাড়ের ভিতরের মূল্যবান সব খনিজ বের করা যাবে। দ্বিতীয়ত, ওই জায়গায় পাওয়ার স্টেশন বসানো মানে কি প্রতিবেশী দেশরা সমঝে চলবে। লুথরা হলো একজন সরকারি অফিসার। গুরুবচনের পরিকল্পনা আদৌ বাস্তবসম্মত কিনা সেটা সে দেখতে গিয়েছিল ওর সঙ্গে। তারপর আর পর নেই, বুঝলে ভাগ্নে, এভরিথিং গন্ডগোলস।
সব গেল ওলটপালট হয়ে। ওখানে ততদিনে পুরোদমে কাজ শুরু হয়ে গেছে। স্বপন বিশ্বাসের সঙ্গে গুরুবচনের আলাপ হলো লেগামি বাসে। কথায় কথায় স্বপন বুঝে ফেললো গুরুবচনের উদ্দেশ্য, আর সঙ্গে সঙ্গে ঠিক করে ফেললো যে গুরুবচনকে গুম করতে হবে, কারণ এটাই তাকে থামানোর একমাত্র পন্থা। তো গুলতাপ্পি মেরে গুরুবচনকে সে আসতে বলে গুমফায়, আর ওদিকে লুথরার কাছে পাঠায় তুলট কাগজে একটা শাসানি, পালাও এ দেব রাজ্য ছেড়ে, নতুবা তোমাকেই পালাতে হবে দুনিয়া ছেড়ে। লুথরা অতি ভীতু মানুষ। গুরুবচন যখন নিখোঁজ, সে নিঃশব্দে কেটে পড়ে লাদাখ থেকে। গুরুবচন তখন গুমফায় বন্দি। আমাদের গতিবিধি বা ওখানে যাবার উদ্দেশ্য কি ওরা বোঝেনি? বোঝেনি আবার, আড়ে আড়ে বুঝেছিল। নইলে সেদিন সাংবির দোকানে কে আড়াল থেকে আমাদের ফলো করছিল মনে নেই? অনন্তবাবু ল্যাং খেয়ে চিৎপাত হলেন। সাংবিকেও গুম করা হয়েছিল ওই একই উদ্দেশ্যে, ওর মুখ বন্ধ করার জন্য। কিন্তু ওরা বিলক্ষণ খবর পেয়ে গিয়েছিল যে আমরা ভারত সরকারের পক্ষ থেকে ইনভেস্টিগেশনে এসেছি, সুতরাং আমাদের কিছু হলে ধুন্ধুমার কাণ্ড বেঁধে যাবে। সরাসরি আমাদেরকে তাই অ্যাটাক করার সাহস পায়নি। হঠাৎ নাটকীয়ভাবে অনন্তবাবু উঠে দাঁড়ালেন, 2 হাত সামনে প্রসারিত করে মাথা ঝাঁকিয়ে গেয়ে উঠলেন, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে। আমরা হতভম্ব। তবে এই প্রথম অনন্ত সরখেল নির্ভুল কথায় ও সুরে গান গাইলেন। শেষ হলো আজকের গল্প ছায়ামূর্তি। গল্পে যোগু মামার চরিত্রে দেবাশিস সেনগুপ্ত, পট্টনায়ক কৌশিক, অ্যান্ডারসন দীপম, অনন্ত ও গুরবচন সিং, সৌরভ সাহা, তিব্বতী ছেলে বিপুল, টুকলুর মা দেবস্মিতা, ক্লারা, বর্ণালী, ওয়েটার ও যুবক সায়নদীপ, মুক্তান, সায়ন্তন, প্রকাশ, সুমন, জওয়ান ও গোলাম নবী, মৈনাক, দৈববাণী দাতা ও গ্রুপ ক্যাপ্টেন ঋদ্ধি, তরুণ লামা, রমাকান্ত, পরিচালনা এবং আবহ সৃষ্টিতে বিপুল, নাট্যরূপ মৃত্তিকা, পোস্টার আর্টিস্ট ডিভাইন কমেডি। বিশেষ ধন্যবাদ পত্রভারতী বুকস প্রাইভেট লিমিটেড। গল্প পাঠে টুকলুর চরিত্রে এবং গল্পের সূত্রধার আমি আসঞ্জন। ফিরে আসব আরও একটি অভিনব গল্প নিয়ে, তাই কান রাখুন শুধু গল্পের জন্য ইউটিউব চ্যানেলে। নমস্কার, শুভরাত্রি।